আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? দেখি কে কে আছে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দাও, যারা যারা দেখতেছে সবাই একটু শেয়ার করে দাও। আজকে আমরা একটু গাইডলাইন ভিত্তিক কথাবার্তা বলবো যারা মেডিকেল পরীক্ষা দিছে আজকে তাদের জন্য। তো সবাই তোমরা যারা যারা দেখতেছো সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে তোমাদের পরিচিত যারা আছে, ফ্রেন্ডের যারা পরিচিত আছে সবাই, সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, হ্যাঁ? সো আমরা দ্রুত ভিডিওটা একটু শেয়ার করে দিই। তারপরে আমার সাথে কে আছে? হরিদাস আছে, কি খবর? স্যার খুবই ভালো আছে। মাশরাফি রহিম আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আমাদের সিয়াম ভাই আসছে। তবে সবাই একটু যুক্ত হয়ে যাই, ভিডিওটা শেয়ার করে দিই, হ্যাঁ কেমন? ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিই। সো তারপর কি অবস্থা দেখি। এখানে শুভ চলে আসছে, শুভ ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। আচ্ছা, নতুন করে সালাম দেওয়ার দরকার নেই, যেহেতু সালাম দিয়ে শুরু করছি, হ্যাঁ। নতুন করে সালাম দেওয়ার দরকার নেই, জাস্ট এমনি করলেই হবে। তারপর কি অবস্থা সবার দেখি আজকে। আমাদের লাইভটা খুবই শর্ট একটা লাইভ হচ্ছে, বেশিক্ষণ থাকবো না। জাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা লাইভটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, 24-25, আচ্ছা ভাইরা ব্যাচের কথা বলতেছে বিভিন্ন রকম। কই স্টুডেন্ট কেউ কমেন্ট করে না কেন? দেখতেছি তো অনেকে, দেখতেছি কিন্তু কমেন্ট করতেছে না কেন? হুম। ওয়াও ভাই, 26-এ পোলাপান চলে আসছে। গ্রিসাম মণ্ডল, হ্যাঁ 26। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। অতি উৎসাহী 25, না অতি উৎসাহী 26 কই? আচ্ছা ঠিক আছে, 26 আছে, 25 আছে, ওকে। তো কি অবস্থা সবার? সবার কি অবস্থা? হুম। সবার কি অবস্থা? আচ্ছা, তো দেখো, আমাদের হচ্ছে অলরেডি দেখে ফেলছো মেডিকেল ভর্তি পরীক্ষা পরবর্তী দিক নির্দেশনা, হ্যাঁ। তো আজকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ভাইয়ারা সারাদিন একদম কেন্দ্র থেকে, বিভিন্ন কেন্দ্র থেকে এদিক ওদিক প্রচুর ছুটাছুটি করছে, ঠিক আছে। সিডাব্লিউ টিম আজকে মানে তাদের স্টুডেন্টের সাথে দেখা করার জন্য, অন্যান্য যারা আছে সবার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য সবাই ছিল। সো ভাইদের আজকে খুব একটা ব্যস্ততম দিন গেছে। তো অনেক স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, খুব ভালো লাগছে। তারপরে যাদের পরীক্ষা আছে কি কমেন্ট করছে? ও আচ্ছা, বন্ধুদের এমবি নেই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শেয়ার দিয়ে রাখো, পরে দেখবে। শেয়ার দিলে, দেওয়ার সাথে সাথে দেখবে এমন না বিষয়টা। তুমি শেয়ার দিয়ে রাখলে এটা তো তোমার এখানে নিউজ ফিডে থেকে যাবে। সো সবাই দেখতে পারবে পরবর্তীতে, কোনো সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, যে আজকে সিডাব্লিউ টিম একদম প্রথম থেকেই ছিল। এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে প্রচুর ছুটাছুটি করছে ভাইয়েরা। তো যাই হোক, তো এখন দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে মেডিকেল পরবর্তী যে দিক নির্দেশনাগুলো আমাদের কি কি লাগবে। তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার পরে আমাদের হচ্ছে 3 ক্যাটাগরির স্টুডেন্ট আমরা পাইছি। আমরা তো ওইখানে একদম ইনস্ট্যান্ট জায়গায় যে জিজ্ঞেস করছি যে ভাই কি অবস্থা, তোমার পরীক্ষা কেমন হলো, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা 3 ক্যাটাগরির স্টুডেন্ট পাইছি, 3 টাইপ বা 3 শ্রেণীর স্টুডেন্ট পাইছি, 1 2 3, মানে প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এটা কেমন ভাইয়া? এটা হচ্ছে যে কেউ বলছে যে ভাইয়া আমার পরীক্ষা মাসাল্লাহ খুব ভালো হয়েছে, হ্যাঁ, এরকম কেউ কেউ বলছে যে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর কেউ কেউ বলছে যে ভাইয়া আমার পরীক্ষা তুলনামূলক ভালো হয়নি। কেউ বলছে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, সো আমার পরীক্ষাটা ওরকম হয়নি, আমি জাস্ট মেডিকেলে এসে অ্যাটেন্ড করছি। আর এর মাঝখানে একটা শ্রেণী আছে যারা আসলে বুঝতেছে না যে ভাইয়া আমি পরীক্ষা আসলে কী দিছি আমি জানি না, পরীক্ষা কেমন হয়েছে জানি না, মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটাও বলতে পারতেছে না। বলতেছে যে ভাই এরপরে আমি কি করব, মানে একটা খুবই টেনশন কাজ করতেছে সবার মাঝখানে, ঠিক আছে। তো এই টেনশনটা দূর করতে হবে আসলে, এত বেশি টেনশন নিলে হবে না, হ্যাঁ। এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী যে 3টা ক্যাটাগরির স্টুডেন্টের কথা আমি বলি না কেন, 3টা ক্যাটাগরির স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের একটা দিক নির্দেশনা থাকবে, সেইটা হচ্ছে তোমরা
নেক্সট বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। অবশ্যই এর মধ্যে অনেকেরই কী হবে, অনেকেরই হচ্ছে যাদের একদম টার্গেট মানে পরীক্ষা খুবই ভালো দিছে, যে ভাই আমার একদম টপ ক্লাস পরীক্ষা হয়েছে আজকে, আমি একদম মেডিকেলে শিওর, তাদের তো ইনশাল্লাহ ধরো হয়ে যাবে। এর মধ্যে মানে সব কিছু তো উপরওয়ালার হাতে, তাই না? তোমার ভাগ্য, উপরওয়ালা, তোমার প্রিপারেশন, সব কিছু এখানে এভাবে ডিপেন্ডস করে। এখন তারপরে যে জিনিসটা আসে আসলে সেটা হচ্ছে তোমাকে অল্টারনেট অপশন হাতে রাখতে হবে। তারপরে কি, তুমি ধরো মেডিকেল চান্স পাইছো, তারপর কি তুমি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে না? অবশ্যই তোমার একটা সিট, তোমার একটু মেধা যাচাই করতে হবে, তাই না? তোমাকে একটা সিট দখল করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তোমাকে তো বলতে হবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম কিন্তু আমি ভর্তি হইনি, আমি মেডিকেলে পড়তেছি, আমার স্বপ্ন ছিল মেডিকেল, এরকম সবাই কিন্তু এই কাজটা করে। সো তোমাকে অবশ্যই যে কি করতে হবে, যে মেডিকেলের পরবর্তী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা নিতে হবে। তো এইটাই হলো ব্যাপার। এখন আমি এখানে বলতেছি যে 3 ক্যাটাগরি আমাদের যে স্টুডেন্ট আছে সবার জন্য জাস্ট একটা সাজেশন থাকবে, যেটা বেস্ট সাজেশন, সেটা হচ্ছে তোমরা সবাই ভাই এবার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। বিশ্ববিদ্যালয় নিয়ে প্রিপারেশন নিলে কি হবে, তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবে আরও চান্স পেয়ে গেছো, সো তোমাদের কনফিডেন্স লেভেল আরও হাই হবে। ওকে, তো এইটা গেল আমাদের 3 ক্যাটাগরি স্টুডেন্টের। এরপরে সবাই যেটা জিজ্ঞেস করছে যে ভাইয়া মেডিকেল এক্সাম তো দিলাম, রেজাল্টটা কবে হবে? তো দেখো, রেজাল্ট সাধারণত 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো আমরা এখানে ধরো 3টা ডেট উল্লেখ করেছি, 18, 19, 20, এই 3টা ডেটের মধ্যে যে কোনো একদিন হয়ে যাবে। আচ্ছা, কে কে আছে দেখি? রুদ্দি আছে, আশা আছে, আচ্ছা ঠিক আছে, অনেকে যুক্ত হয়ে গেছে। আমাদের ফায়াজ ভাই আসছে, ওয়ালাইকুম আসসালাম ফায়াজ ভাইয়া। আচ্ছা, ফায়াজ ভাইয়াকে বললাম, ফায়াজ ভাইয়ের সাথে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ একটু পরে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এটা আইডিয়া করে নিতে পারতেছি যে আমাদের কি হবে, 2-1 দিনের মধ্যে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। এখন রেজাল্ট তো হয়ে যাবে, ঠিক আছে, রেজাল্ট হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে। এখন দেখো, মেডিকেলের তোমার যত পরীক্ষা দেবে আর যতজন ভর্তি হবে তার রেশিওটা যদি তুমি দেখো, মেডিকেলে এখানে হিউজ একটা পোর্শনের স্টুডেন্ট পরীক্ষা দেয়, বাট চান্স পাওয়ার এটা কিন্তু মানে কি খুব কম সংখ্যক পড়তে পারে, তাই তো? তো এরপরে কি হবে দেখো, মেডিকেল প্রিপারেশন অনেকে নিছে, অনেকে মেডিকেল প্রিপারেশন নিছে, সত্যি কথা, বাট আনফর্চুনেটলি অনেকেরই আসলে মেডিকেলে হবে না, ঠিক আছে, আনফর্চুনেটলি। সো এখন যে জিনিসটা বলতে চাচ্ছি আর কি, যে তোমার ধরো মেডিকেলে হইলো না, বা মেডিকেলে হয়েছে, তুমি হয়তো বা লাস্ট দিকের মেডিকেল পাচ্ছ, বা তুমি পাস করছো, প্রাইভেট মেডিকেল আসতেছে। মেডিকেলে কিন্তু পাস করলে মোটামুটি ধরো প্রথম 10,000-এর ভিতরে ধরো 4, 4.5 এরকম এখন সরকারি মেডিকেল, আর এরপর থেকে কিন্তু প্রাইভেট মেডিকেলগুলো টানে। তো অনেকের এরকম হইতে পারে, হয়তো এরকম হচ্ছে যে ভাইয়া অনেক চেষ্টা করছে কিন্তু আনফর্চুনেটলি হয়নি। তো তাদের জন্য এখন কি করতে হবে? সো আমি বলতেছি কি, সবার জন্য এই কথাটা হচ্ছে, সবার জন্য যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, যারা স্টুডেন্ট আছে, এটা সবার জন্য, যে ভাইয়া তুমি এবার একটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও। সেটা ঢাবি, যেহেতু ঢাবি থেকেই, ঢাবির একটা আবেগের নাম থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের একটা আবেগের নাম থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এর জন্য আমরা শুরু করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আর কি। ঠিক আছে, তোমার প্রিপারেশন নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড। দেখো, আমাদের এখানে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ক ইউনিট, বাকি মাত্র 29 দিন, ঠিক আছে, বাকি মাত্র 29 দিন। সো এখনও যারা মেডিকেল এক্সাম অনেকের খারাপ হয়েছে, তারা হয়তো বা ভাবতেছে তারা আমি এখন কী করবো, আমার অল্টারনেট অপশন কী আছে হাতে। সো তুমি ভাইয়া ঢাকা ভার্সিটি থেকে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়াটা শুরু করে দাও। এইটা তোমার জন্য এখন বেস্ট একটা সলিউশন হতে যাচ্ছে। তো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া আছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কতদিন বাকি আছে, আর হচ্ছে 29 দিন বাকি আছে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর কতদিন বাকি আছে প্রিপারেশন নেওয়ার জন্য, 29 দিন বাকি আছে। সো এখন তোমাদের মাঝে কোশ্চেন থাকতে পারে যে ভাই মাত্র 29 দিন পড়াশোনা করে ঢাবিতে চান্স পাওয়া আদৌ সম্ভব কিনা। ঠিক আছে, মেডিকেল এক্সাম যা হয়েছে হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমরা চিন্তা করব সামনের বিষয়গুলো নিয়ে। এখন তোমাদের চিন্তা যে আসলেই সম্ভব কিনা, তো আমরা যদি বলি যে ভাইয়া অসম্ভবকে তুমি অবশ্যই সম্ভব করতে পারবা তুমি যদি চেষ্টা করো, ঠিক আছে, তুমি যদি চেষ্টা করো। অ্যাডমিশন জিনিসটা আমি যদি একটু বলি, অ্যাডমিশন জিনিসটা হচ্ছে পুরোটা তোমার প্রিপারেশন, তারপরে তোমার ভাগ্য, ঠিক আছে, মানে উপরওয়ালা তোমার পরিশ্রম দেখে তোমাকে সেইভাবে আর কি সেট করবে। তবে যারা পরিশ্রম করে তাদেরকে কখনো উপরওয়ালা হতাশ করে না, এইটা মাথায় রাখতে হবে। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, মাত্র 29 দিন। আচ্ছা ভাই, আমার কমেন্ট পড়েন না। আচ্ছা, আমি আসলে কথা বলতে বলতে মানে অ্যাডমিশন কথা বলতে এতটাই সিরিয়াস হয়ে গেছিলাম, আমি দেখো লাস্ট কয়েক মিনিট আমি কারো কমেন্টই পড়িনি, বুঝছো, মানে এইগুলো তো আসলে খুবই সিরিয়াস কথাবার্তা। আচ্ছা, ভাইয়া পুরা ধরা না খেলে কেউ স্ট্রং হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তারপরে কি বলছে, এটা মাসে ভেবে বলছি, মেডিকেল সেক্টর কিন্তু শুধু আজকে এক্সাম খারাপ হলেই শেষ হয় না, সামনে আরও সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হরিদাস কই কমেন্ট করছো? আর আমি তোমার কমেন্ট, আচ্ছা ও বলছে আমি আসি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কমেন্ট পড়তেছি, হ্যাঁ আমি কমেন্ট কিন্তু পড়তেছি, সমস্যা নেই। তো এখন বিষয় যেটা হলো সেটা যদি আমি একটু বলি, যে এখন মাত্র 29 দিন পরে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করতে পারবা কিনা, এটা হচ্ছে মানে খুব জাতীয় একটা কোশ্চেন ছিল আজকে। যারা মানে এক্সাম হল থেকে বের হওয়ার পর না, মানে সবার চেঞ্জ হয়ে যায়, মুড চেঞ্জ হয়ে যায়, মানে সবার কোশ্চেন করে, স্টুডেন্টদের একটা চেঞ্জ হয়ে যায় যে ধরো এক্সাম হলে যাওয়া পর্যন্ত সবাই মেডিকেল মেডিকেল মেডিকেল, বাট এক্সাম মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পর থেকে তখন বলে যে ভাই আমার কোন ইউনিভার্সিটির জন্য এখন প্রিপারেশন নিলে ভালো হবে, আমি ঢাবির জন্য নিব না জাবির জন্য নিব না সাস্টের জন্য নিব। তো আমি কি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবেগের জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবেগের জায়গা। সে যেই বলুক, যে যেভাবেই বলুক না কেন, সে যে ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, কখনো এটা অস্বীকার করতে পারবে না, ঠিক আছে? ঢাকা ভার্সিটি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের একটা আবেগের জায়গা থাকে। সো তুমি অবশ্যই প্রিপারেশনটা শুরু করবে ঢাকা ইউনিভার্সিটির জন্য, দেন তুমি পর্যায়ক্রমে অন্যান্য ইউনিভার্সিটিগুলো শুরু করবা, ঠিক আছে? তো এখন যে 29 দিন পরে তুমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে কীভাবে চান্স পাবা, এইটাই হচ্ছে আমাদের কোশ্চিন। তো খেয়াল করো 29 জন তুমি আসলেই কীভাবে পড়বা। দেখো তুমি মেডিকেলের জন্য পড়াশোনা করছো না এতদিন, মেডিকেলের জন্য তুমি কী কী পড়ছো, ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, জিকে পড়ছো, তাই তো? এইভাবে পড়াশোনা করে গেছো। এখন দেখো তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে থিওরি মোটামুটি সব পড়া আছে না, সবই তো পড়া আছে। তার মানে তোমার কিন্তু পড়া আছে, এমন না যে তুমি নতুন করে শুরু করতেছো, এরকম নতুন করে না। হ্যাঁ, নতুন করে তুমি কোনটা শুরু করতে পারো, নতুন করে হয়তোবা তুমি হায়ার ম্যাথটা শুরু করতে যাচ্ছ। এইটা একটা কঠিন ডিসিশন হইতে পারে অনেকের জন্য। তো সমস্যা নেই, ভাইয়া হায়ার ম্যাথ অনেক খোলামেলা আলোচনা করবে। তো এটাই আর কি বলতে চাচ্ছি যে তোমাদের আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই। অনেকে ভাবতেছে যে আমি তো পুরা 3টা মাস 4টা মাস আমি হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, পুরাটা টাইম আমি ওয়েস্ট করে, মানে সরি ওয়েস্ট না, কেউ আর না, মানে আমি এটা বলতে চাচ্ছি যারা হচ্ছে এখন ভার্সিটি প্রিপারেশন নিবে তারা বলবে যে আমি পুরাটা টাইম তো আমি এদিকে দিয়ে ফেলছি, তাহলে এখন কিভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া যাবে, এখন এই মাত্র অল্প কয়েকটা দিনে আসলে সম্ভব কিনা। তো আমি তাদেরকে বলতে চাইবো হ্যাঁ হ্যাঁ ভাইয়া সম্ভব, ঠিক আছে, তুমি যদি চেষ্টা করো অবশ্যই সম্ভব। এই যে হ্যাঁ হরিদাস বলছে স্যার 29 দিনে কীভাবে সম্ভব, অবশ্যই সম্ভব। কোনো মানে বললাম না, তুমি চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারবা, যে কারণে তোমাকে কি করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমরাই অসম্ভবকে সম্ভব করতে পারে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা আমাদের সাথে মিম জয়েন হয়েছে, তারপরে কে কে আছে দেখি। আচ্ছা অনেকেই আছে, সমস্যা নেই, অনেকেই আছে দেখতেছে। ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, তো প্রস্তুতিটা কিভাবে নেব, আমি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতির কথাটা একটু বললে ভালো হয়, ঠিক আছে? একদম আমরা আজকে ফুল আলোচনা করব, একদম সাবজেক্ট ওয়াইজ হচ্ছে প্রস্তুতির কথা বলবো। তো আমি যেটা চাচ্ছিলাম আর কি, কীভাবে আমরা হচ্ছে প্রস্তুতিটা নেব, এটা হচ্ছে আমি চাচ্ছি ফিজিক্সটা দিয়ে আগে স্টার্ট করার জন্য, দেন কেমিস্ট্রি আসলো, দেন আমি হচ্ছে লাস্টে ম্যাথ বলে দিব, ঠিক আছে? ম্যাথ নিয়ে কোনো চিন্তা নেই। তো এখন আমি চাচ্ছি যে ফায়াজ ভাইয়া যদি একটু আসেন, ফায়াজ ভাইয়া এসে আহ, যদি ফিজিক্সের ব্যাপারে একটু আলোচনা করেন, তারপরে আমাদের হচ্ছে যে 29 দিনে আমরা কাভার করব, 29 জনের জন্য আমাদের যে কোর্স সেট আপ কীভাবে কী আছে এভরিথিং আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে। তো ফায়াজ ভাইয়া যদি একটু আসেন, হ্যাঁ ভাই ফায়াজ ভাই একটু চলে আসেন, ফায়াজ ভাইয়া একটু ডিসকাস করেন ফিজিক্সের ব্যাপারে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আজকে তো মেডিকেল অ্যাডমিশন গেল, সবার সাথে অনেকের সাথেই দেখা হয়েছে মেডিকেল সেন্টারে যাওয়ার পর, মানে মেডিকেল সেন্টার না, এক্সাম সেন্টারে যাওয়ার পরে। তো মেডিকেল সেন্টারই বলা যায় এখন, ওইখানকার যে কন্ডিশন দেখলাম, সবাই প্রথম দিকে যাওয়ার সময় অনেক টেন্স ছিল। তো এই আর কি অবস্থা। তো যেহেতু পরীক্ষা শেষ, এখন তো এটা নিয়ে কথা বলে শুধু শুধু লাভ নাই। তো আজকে অনেকেই আমরা, অনেকের মন খারাপ থাকবে, অনেকের মানে একটু হতাশাগ্রস্ত থাকবে, এমন হইতেই পারে, স্বাভাবিক। তো এটাকে প্রথম কথা হচ্ছে যে যেটা আমার হাতে এই মুহূর্তে আর নাই, তো ওইটাকে শুধু শুধু ধরে রেখা লাভ নাই। এটাকে যেই কাজটা করতে হবে, ভেবে নাও যে লাইফের একটা পার্ট ছিল, একটা স্টেজ ছিল, শেষ হয়ে গেছে। আর যার ডেডিকেশন মানে অনেক বেশি, তোমার জন্য সেকেন্ড আরেকটা কিন্তু চান্স আছে, নাই যে তা না, ঠিক আছে? তো এটা নিয়ে এখন শুধু শুধু হতাশ হবা না। আপাতত সামনের তোমার যেই ভার্সিটিগুলোর অ্যাডমিশন আছে, ওইটা তুমি কিভাবে কাভার আপ করবা, ওই দিকে মানে তোমাকে ফোকাস করতে হবে। এখন কেউ যদি বলো যে ভাই আমি তো মেডিকেলে ভর্তি হবো, এটা ছাড়া কোথাও ভর্তি হব না, তাহলে আমি কেন ভার্সিটি ফোকাস করব? ফোকাস করবো এই জন্যই, কখনো কখনো হচ্ছে কি লাইফের এমন একটা পার্ট থাকে যে তুমি না চাইলেও তোমার হাতে কিছুটা রাখতে হয় কিছু জিনিস। যেমন সবচেয়ে বড় যে আমাদের সমস্যাটা, মানে আমাদের বাঙালি কালচারে, যে পাশের বাসার আন্টির থেকে যাতে কথাটা না শুনতে হয়,
এই জন্য তোমাকে ভার্সিটিতে চান্স পাইতে হবে। ভার্সিটিতে চান্স পাওয়া মানে চান্সটা তুমি পাওয়ার পর দেন তুমি আবার মেডিকেলের জন্য প্রিপেয়ার হবা। তো এই হচ্ছে, তুমি নিজেকে শুধু এই বুস্টটা দাও এবং এই বুস্টটা দিয়ে নিজেকে আগে শান্ত করো, দেন তুমি ফার্দার যে তোমার স্টেপ ওইটা নাও। তো আচ্ছা, তো আমাদের হাতে প্রথম যে আমাদের স্বপ্ন ডিউর জন্য মোটামুটি আরও 29 দিনের মতো সময় আছে, তাই না? 29 দিনের মতো যদি সময় থাকে তাহলে দেখো তোমরা কিভাবে হিসাব করবা। তোমরা হিসাবটা করবা এইভাবে যে আমার কাছে আর 29 দিন সময় আছে। এই 29 দিনে তুমি যদি 14 থেকে 16 ঘন্টা করে যদি পড়াশোনা করো, এবং করো না, তোমাকে অবশ্যই 29 দিনে 14 থেকে 16 ঘন্টার মতো করে পড়তে হবে, তাহলে মোটামুটি তোমার হাতে 406 থেকে 464 ঘন্টার মতো প্রায় সময় থাকে। একটা হিউজ সময় কিন্তু। এই যে এই টাইমটা, এটা একটা ক্রুশিয়াল টাইম। এই টাইমে তোমাকে আওয়ারে সব কিছু বা ঘন্টায় হিসাব করতে হবে। তুমি যদি আরও ভালো পারো তুমি মিনিটে হিসাব করবা। তুমি যখন একটা কাজ করবা তুমি হিসাব করবা যে আমি কতক্ষণ সময় এখানে ব্যয় করতেছি। তুমি যদি দেখো 29 দিন টাইমটা খুব কম, তো তুমি যখনই ভাববা যে না আমি যদি পার ডেতে 14 থেকে প্রায় 16 আওয়ার পড়ালেখা করি, তাহলে আমার হাতে টাইম আছে 406 to 464 আওয়ার। এটা কিন্তু একটা হিউজ টাইম, ঠিক আছে? তো তুমি যদি এই টাইমটা, এবং আমি কিন্তু বলছি কি যে এই 14 থেকে 16 ঘন্টা কিন্তু শুধু পড়ালেখার টাইম, এটা কিন্তু খাওয়া দাওয়া, গোসল করা, ঘুম তার বাহিরে যাবে। তার বাইরের জন্য আমি আরও 8 ঘন্টা রাখছি, এবং ওই 8 ঘন্টা কিন্তু এনাফ। অনেকে কিন্তু এই টাইমটাতে 20 ঘন্টা 22 ঘন্টাও পড়বে, ঠিক আছে? তো তোমাকে সবসময় চিন্তা করতে হবে আমার কম্পিটিটর কি করতেছে। তোমার কম্পিটিটর কিন্তু অলওয়েজ 20 ঘন্টা পড়তেছে, এটা তোমাকে ধরে নিয়ে সামনে আগাইতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে তোমার টাইম ডিউরেশনটা। এই টাইম ডিউরেশনটার ভিতরেই তোমাকে যা করার, অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে যে এই 464 ঘন্টাকে আমি কাজে লাগাবো এবং আমি আমার লাইফটা এখানে চেঞ্জ করব। আচ্ছা, সেকেন্ড, যেহেতু আমি ফিজিক্স নিয়ে কথা বলতে আসছি, আমাদের ফিজিক্সের শর্ট যে সিলেবাসটা ছিল, শর্ট সিলেবাসটা আমার ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার আছে? ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 8টা। আর হচ্ছে আমার সেকেন্ড পেপারের চ্যাপ্টার আছে টোটাল 11টা। টোটাল 11টার মধ্যে শর্ট সিলেবাসে 2 4 এখানে প্রায় 60টার মতো। টোটাল আমার তাহলে চ্যাপ্টার পড়তেছে 15টা, ঠিক আছে? তো তুমি প্রথমে চিন্তা করবা যে আমার ঢাকা ভার্সিটিতে আমার কয়টা সাবজেক্টে আনসার করতে হবে, বা আমার ফিজিক্সের পার্টের মার্কসটা কত। তাহলে তখন ওই পোর্শনটা দ্বারা তুমি এটাকে ভাগ করবা, ঠিক আছে? করার পর এরপর তুমি এই 15টা চ্যাপ্টারকে তুমি ওই অনুসারে ভাগ করে পড়ালেখা করবা। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আজকে তো আমি দেখলাম আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, যেমন আমি দেখলাম তরঙ্গের চ্যাপ্টার ছিল, তরঙ্গের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, তারপরে গতির চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, তারপরে চুম্বকের চ্যাপ্টার থেকে, তারপরে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান তো আমাদের সিলেবাসে ছিল, কিন্তু হচ্ছে কি আর একটা যেটা জ্যামিতিক আলোক বিজ্ঞান কিন্তু ছিল না, কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে একটা কোশ্চেন আসছে, যদিও ওইটা 9-10 মানে সিলেবাসের মধ্যে বলা যায়, ঠিক আছে? তো কিছু জিনিস যখন আউট অফ সিলেবাস আসে তখন কিন্তু এটা খুব যে বেশি টাফ আসে তা না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই কাজটা করবে না, এতটুকু তুমি শিওর থাকো। ঢাকা ইউনিভার্সিটি এই কাজটা করবে না, কারণ ওদের রিটেন একটা পার্ট থাকে। তো ওরা তোমাকে সিলেবাসের ভিতরেই যথেষ্ট টাফ ম্যাথ দিতে পারবে। তো তুমি যেটা করবা, তুমি এই 15টা চ্যাপ্টার ভালোভাবে পড়বা। এই 15টা চ্যাপ্টারের মধ্যে যাতে তোমার কোনো লেখেজ না থাকে। দেখো, যদি আউট অফ সিলেবাস কোশ্চেন আসে তাহলে কিন্তু যে খুব বেশি স্টুডেন্ট পারবে তা কিন্তু না। হ্যাঁ, কিছু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট থাকতেই পারে, যে মনে করো বুয়েটের জন্য প্রিপেয়ার হয়েছে বা তার প্রিপারেশনটা বুয়েটে মানে ওরিয়েন্টেড। তো ও পারলে ভাই তোমার ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ও আলটিমেটলি বুয়েটে পরীক্ষা দিবে, ও ওইখানে চান্স পাবে, না পাইলেও রুয়েট চুয়েট কুয়েটে হবে। যেমন আজকে আমাদের এক স্টুডেন্টের সাথে দেখা, তো আমাদের সাথে কথাবার্তা বললো, সবই হইলো। তো আমাদের স্টুডেন্ট আমাদেরকে বলে যে ভাই একটা সুসংবাদ আছে, আমার তো কুয়েটে সম্ভবত 702 না কত যেন তার র্যাঙ্ক আসছে, ঠিক আছে? তারা এত র্যাঙ্ক হিসাব করছে। তো আমাদের স্টুডেন্ট ছিল, সে বলছে আমার এত র্যাঙ্ক আসছে। আলটিমেটলি কি, তাহলে আজকে যদি ওর পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে, ওর শুধু নিজেরাই টেস্ট করতে আসছে যে যাই একটু মজা নিয়ে আসি পরীক্ষার হলে। তো এরকম ঢাবিতেও কিছু কিছু লিজেন্ড আসবে, ওরা অনেক মানে আলট্রা প্রো টাইপের স্টুডেন্ট। সো ওরা অনেক কিছু পারবে, তোমার আশপাশে থাকবে, ওদেরকে দেখে কখনো প্যানিক হওয়া যাবে না। আচ্ছা স্যার, নার্সিং ভর্তি পরীক্ষা কবে? আচ্ছা, নার্সিং ভর্তি পরীক্ষা কবে এটা আসলে বলতে পারতেছি না, এটা অবশ্যই তোমাদেরকে জানাই দেওয়া হবে।
ওকে, অবশ্যই গ্রুপে চোখ রাখবা, তাহলেই জানা দেবে। কেমিস্ট্রি পড়তেছিলাম আজকে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কালকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার রিভিশন দিব। ওকে ঠিক আছে। পাস না করে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে কিভাবে, প্লিজ রিপ্লাই। এইচএসসি পাস না করে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে কিভাবে? আচ্ছা, তানিয়া ইসলাম, হ্যাঁ যাবে তো, কেন যাবে না? প্যারামেডিক্যাল আছে না, বা ওই যে ডিপ্লোমা মেডিকেল আছে না, ওটা এসএসসির পরে দিবে, এইচএসসি লাগবে না তো। তোমার তো মেডিকেল হইলেই হয়েছে, তুমি তো বলো নাই যেটা এমবিবিএস নাকি ডিপ্লোমা, তো তুমি এসএসসির পরে ডিপ্লোমা দিবা, সমস্যা কি? এই যে এসএসসি ছাড়া হয়ে গেল, ঠিক আছে? তো এটা নিয়ে দেখা তো প্যানিক হওয়ার সময় না, এসএসসি দিয়েও এই মেডিকেলে ভর্তি হওয়া যায়। আচ্ছা, তো তাহলে আমার টার্গেট থাকবে কি? আমার টার্গেট থাকবে এই 15টা চ্যাপ্টার যাতে আমার আয়ত্তে থাকে, অর্থাৎ এই 15টা চ্যাপ্টার থেকে যাতে আমার যখন কোশ্চেন আসবে, অবভিয়াসলি আসবে, রিটেনে এমসিকিউতে অবভিয়াসলি আসবে, যাতে এইটাতে আমার কোনোভাবে মার্কস কাটা না যায়। এখন আউট অফ সিলেবাস যা ইচ্ছা তা হোক, আর ওইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। এখন তুমি কি করবা এই 29 দিনে? একে তো যেগুলো আগে পড়ছো, তোমার কি মনে হয় 29 দিনে তুমি এখন নতুন চ্যাপ্টার খুলবা, ওইটা বুঝবা, তারপরে পড়বা? না ভাই, ওইটার দ্বারা জীবনও সম্ভব হবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না? তো এই মুহূর্তে শুধু শুধু অতি লোভ করে যে তোমাকে মানে ফিজিক্সের সব পারতে হবে, ব্যাপারটা এমন না। তুমি যদি ঢাবিতে টিকতে চাও, তো তোমার 100 মার্কসের যদি পরীক্ষা হয়, তোমার কিন্তু 100 মার্কসের মধ্যে 100 পাওয়া লাগবে না কিন্তু আলটিমেটলি। হ্যাঁ, তোমার কখনো টার্গেট 100 রাখা উচিত না। যারা মেডিকেলে চান্স পায়, মানে যারা র্যাঙ্ক থাকে একদম প্রথম দিকে ডিএমসিতে, ওদের কথা বাদ দাও, আলটিমেটলি ডিএমসির পরে চিন্তা করো যে যারা আসলে র্যাঙ্ক পায়, ওরা কিন্তু 100টা আনসারও করে না, ওরা কিন্তু স্কিপ করে। কেন করে? কারণ দরকার নাই তো। তো এই জিনিসটা যে আমি সবাইকে বলবো যে আজকের কোয়েশ্চেন প্যাটার্ন দেখার পরে কেউ এই কাজ করবা না যে নতুন করে চ্যাপ্টার পড়া স্টার্ট করবে। কেউ যদি আগে থেকে পড়া থাকো তাহলে পড়বা, আদারওয়াইজ দরকার নাই। যেগুলা পড়া ছিল এগুলা বারবার রিভাইজ দিবা, আর যত পারো এক্সাম দাও। এই মুহূর্তে যত পারো এক্সাম দাও, পড়ার টাইম আলটিমেটলি শেষ। তো এই ছিল আসলে আমার ফিজিক্স নিয়ে আর বলার মতো এই মুহূর্তে কিছু নাই। আর আচ্ছা, রিফা এও চলে এসেছি। ওকে, মোহিনী বলতেছে চলে আসছে, যাই হোক ওয়েলকাম চলে আসার জন্য। কোয়েশ্চেন মাঝে মাঝে শর্ট সিলেবাসের বাইরে করে। আচ্ছা, একটা দুইটা, ওই যে বললাম একটা দুইটা, তোমাদের সাইব ভাই বলতেছে যে একটা দুইটা নাকি করে, ওই তো একটা দুইটা নিয়ে আসলে টেনশন বা প্যারা নেওয়ার কিছু নাই। ওই একটা দুইটা না পারলে নাই, বাদ, ওইটা তুমি তোমার মাথা থেকে ঝাড়া ফালাই দাও, যা পড়ছো তার উপরে এখন ফোকাস করো, ঠিক আছে? তো তাহলে এখন আর ফিজিক্স নিয়ে তেমন কিছু বলতেছি না, অনেক গাইডলাইন দেওয়া হয়েছে। এখন হচ্ছে কেমিস্ট্রির পার্টটা তোমাদের সিয়াম ভাই একটু তোমাদেরকে বলবে যে আসলে কেমিস্ট্রিতে কি করবা না করবা। হ্যাঁ, তো ভাই কি আসবেন? আচ্ছা, আমাদের মাশরাফি ভাই কিছু একটা বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কি অবস্থা সবার? ভাই আমার একটু চশমাটা একটু দিয়ে দাও, চশমা দ্বারা কিছুই দেখতেছি না, দেখছো? এই যে দেখছো মেডিকেলের কত গুরুত্ব। যারা চোখের ডাক্তার হইতে চাও তাদের তো আজকে স্বপ্ন ফিল আপ হয়ে গেল, আর যারা চোখের ডাক্তার হইতে চায় না তাদের প্যারা নেই, সমস্যা নেই। আচ্ছা আসো, তোমাদের সাথে কয়েকটা কথা বলি। সেটা হলো, ভাইয়ারা সবাই গাইডলাইন দিবে, আমি আজকে তোমাদের এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করবো। তারপরে ভাইয়ারা এই এক্সপিরিয়েন্সের উপরে তোমাদেরকে কিছু স্টেপ বলবো আসলে কিভাবে করতে হবে। আসলে ভাইয়া, যদি তুমি এখন হতাশ হও তাহলে তুমি শেষ। ওই যে কথায় আছে না যে ঝগড়া করছো তো হেরে গেছো, রাগ করছো মানে তুমি হেরে গেছো। এই রাগ করাও যাবে না, ঝগড়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না। অনেকজনে অনেক কিছু বলবে, বের হওয়ার পরে অনেকে 90+, অনেকে 70+, অনেকে 80+। কোনো সমস্যা না ভাই, আমার 40+ হয়েছে, কোনো সমস্যা নেই। অনেকজন অনেক কথা বলবে। আসো ভাইয়া, কিছু কথা বলি। ফার্স্ট কথা, ভাইয়া নিজেও কোনো মেডিকেলে চান্স পাই নাই, এখন আসছি মেডিকেলে গাইডলাইন দিতে। কেন ভাইয়া? ওই স্টেপটা ভাইয়া শেষ হয়ে গেছে। আজকে আমার 5 বছর জুনিয়র যারা, তারা আজকে পরীক্ষা দিচ্ছে, মানে আমি যখন পরীক্ষা দিচ্ছি তার থেকে 5 বছর জুনিয়র যারা, তারা এখন পরীক্ষা দিচ্ছে। দ্যাট মিনস বুঝো ভাইয়া, আরো 5 বছর আগে স্টেপটা পার করে চলে আসছে, মানে এক্সাম হলে কি হয় এটা ভাইয়া মোটামুটি জানি। এরপরে তোমার এখন বাকি ভাইয়েরা যারা আছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ভাইয়া তাদের অনেকে দেখবা যে মেডিকেল স্বপ্ন নাই। যেমন তোমাদের সিয়াম ভাই, কি তোমাদের সিয়াম ভাইয়ের ফার্স্ট ব্যাচ ছিল মেডিকেল, বাট মানে যে ব্যাচটা পড়াইছে আর কি মেডিকেলের, কিন্তু ভাইয়ার কি করছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। ভাই আমি তোমাকে একটা কথা বলি, মেডিকেল মানেই যে বায়োলজি তাও না। মেডিকেল মানে তুমি দেখো ফিজিক্স আছে, তারপরে কেমিস্ট্রি একটা বিশাল পার্ট আছে, তারপর জিকে আছে, ইংলিশ আছে। এই সব কিছু মিলাই তোমার আসলে মেডিকেলের সব কিছু নিয়ে একটা, যেমন বাংলা ইংলিশ, এই জিনিসটা বাংলা ইংলিশ জিকে যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো কিন্তু তোমরা ফুল ইন্টারমিডিয়েট লাইফে এত জোর দিয়ে পড়া হয় না আসলে, কারণ অন্যান্য ভার্সিটিগুলোতে আসে না। এখন দেখো ভাই, মেডিকেলে কয় শ্রেণী মানুষ পরীক্ষা দেয়? আমি একটা কথা বলি, যেহেতু ফিজিক্সের পাশেই লিখতেছি, মেডিকেল আসলে কয় শ্রেণী মানুষ পরীক্ষা দেয়? অনেকে আছে মেডিকেলে তোমার
প্রিপারেশান না নিয়ে পরীক্ষা দেয়, মানে প্রিপারেশান নাই। যারা মেডিকেল আছে তাদের প্রিপারেশান আছে, এরকম এক শ্রেণী পরীক্ষা দেয়। অনেকে প্রথম পরীক্ষা ফার্স্ট পরীক্ষা হিসেবে আজকে পরীক্ষা দিছে, এরকম অনেক আছে। ফার্স্ট এক্সাম দিছে তারা, তারপর অনেকে দেখবা কুয়েটে চান্স পাওয়ার পরেও আজকে হয়ে গেছে। এই সব কিছু মিলে মেডিকেলে তোমার অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। তো মোটামুটি মনে করো যে এই সব কিছু মিলে অ্যাপ্লিকেন্টের সংখ্যা যখন বেশি থাকে, কম্পিটিশনটা একটু বেশি হবেই, স্বাভাবিক। এবং ভাই আজকে যখন বের হচ্ছিলাম আমার সাথে আজকে কথা হচ্ছিল, ভাই আজকে আমরা বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী এই কলেজগুলোর আশেপাশে ছিলাম আর কি। তো এই কলেজগুলোতে আশেপাশে যখন ছিলাম, প্রথমে ঢুকার ভিউটা তোমাকে বলি, সেটা হলো অভিভাবকদেরকে যে জায়গায় দেখছি, তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না, তুমি এক্সাম হলে ছিলা, তোমার মা কি করতেছিল এটা তোমার কখনোই বলবে না। আমিও কখনো ওইভাবে মানে যা বুঝতে পারি না একজন গার্জিয়ান আসলে কি করতে পারে, কারণ আমি তো এক্সাম হলে থাকি, আমার মা বাবা বাইরে থাকে। দেখছে ভাই প্রত্যেকটা ব্যক্তির হাতে হয়তো তোমার উনি ইবাদত করতেছে, কোনো দোয়া পড়তেছে মোবাইলে, আমরা মোবাইলে রিলস দেখতেছি, আমরা পুস্কা চটপটির দিকে তাকিয়ে আছি, বাট ওনাদের মোবাইলের মধ্যে কোনো না কোনো দোয়া ওনারা পড়তেছে। দ্যাট মিনস দেখো তুমি ভিতরে, বাট তোমার জন্য কতগুলো মানুষ বাইরে দোয়া করতেছে। প্রত্যেকটা অভিভাবকের মধ্যে একটা মানে দুশ্চিন্তার ভাব ছিল, মানে বাস পড়ে আছে, কারো মুখে কোনো হাসি নেই। মানে ভাই এটা কি যুদ্ধক্ষেত্রে সুমে একা না, সাথে তোমার ফ্যামিলিও যাচ্ছে ভাই। এই জন্য কি তুমি মনে করো যে হারে যাচ্ছ, ফ্যামিলি একটা কথা শোনাচ্ছে, ওই কথার জন্য তুমি রাগ করো না। কারণ কি দেখো, এই যে তোমার আম্মু তোমার জন্য কিন্তু বাইরে বসে কিন্তু ইবাদত করতেছিল, ওইটা তুমি দেখো না, এটা ব্যাক স্টেজে হয়। নামাজ পড়ে তোমার জন্য কান্নাকাটি করে, ব্যাক স্টেজে হয়। এখন এই জিনিসগুলো আমি যখন আজকে গেছি তখন আমি ফিল করতে পারছি। আমি যখন অ্যাডমিশন টেস্টে তোমার মতো ছিলাম, আসলে তখন এই সময় কিছুই হয়নি, আমিও বুঝি নাই কিছু, স্বাভাবিক বাস্তবতা আসলে এটা। এরপরে যখন তাদের সাথে আমরা কথা বলতেছিলাম, যেমন তোমাদের সিয়াম ভাই বেশ কিছু গার্জিয়ানের সাথে কথা বলতেছিল, যেমন গার্জিয়ানের সাথে যখন কথা বলতেছিল তাদের বলতেছে আমরা আসলে এটা করতে চাইছিলাম, ওইটা করতে চাইছিলাম, বাট হচ্ছে না, কেন হচ্ছে না, এইসব নিয়ে অনেক কোশ্চেন তাদের মনে। ভাইয়া তোমরা গার্জিয়ানদের সাথে এত দূরত্ব কেন সৃষ্টি করতেছো ভাইয়া? আমিও করছি আমার টাইমে, ঠিক আছে, বাট এই টাইমে এসে অভিভাবকদের সাথে তোমাদের সম্পর্কগুলো হবে ফ্রেন্ডলি, বুঝছো? মানে দরকার নাই এত দূরত্ব। তুমি যেটা পারতেছো না বলে দিবা যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা ট্রাই করতেছি, এটা হইতেছে না, এটা বললে ওনারা একটা সলিউশন দিবে ভাইয়া। এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বিশ্বাস করো। তোমার গার্জিয়ান তোমার মনে হয়েছে এবারে কিছু জানে না, বাট তোমার থেকে বয়সও অনেক বেশি। ওই স্টেজে বয়সে যখন তোমার চেয়ে বেশি, ভাই তোমার চেয়ে 1 বছরের যদি কেউ সিনিয়র হয়, তোমার থেকে 1 বছর এক্সপিরিয়েন্স তার বেশি। এক্সপিরিয়েন্স ম্যাটার করে ভাইয়া। উনি 50-60 বছর তুমি মানুষ দেখে আসছে, মানে দ্যাট মিনস ওনারা বুঝে আসলে কোন জিনিসটা তোমার জন্য ভালো, কোন জিনিসটা খারাপ। আমি হয়তো যাচাই বাছাই করতে পারবো না, কিন্তু আমার আম্মু যখন একটা কথা বলবে যে তুই যেখানে যাইস না, দ্যাট মিনস কোনো না কোনো রিজন ওখানে আছে। সবসময় ওনারা সব রিজন ব্যাখ্যা করবে না, এটাই স্বাভাবিক। তো তোমরা একটু কষ্ট করে ওই জিনিসটা দেখবা। এখন ভাইয়া আসো, মেডিকেল পরীক্ষা শেষ। মেডিকেল পরীক্ষা শেষ তো কি হয়েছে ভাইয়া? তুই মেডিকেল সেক্টরে যাইতে চাও, মানুষের সেবা করতে চাও, অনেকগুলো জিনিস আছে। জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে, স্পেশালি তোমাদের জন্যই জাস্ট ডেডিকেটেড করা, যারা মেডিকেলে তুমি যাবো ওই জায়গার জন্য। কারণ বায়োলজি আসে, তোমার কেমিস্ট্রি আছে, ওই জায়গায় খুব মূল পার্ট আসে। এরপর ভাইয়া আর কোথায়? ডেন্টাল পরীক্ষা আছে। ডেন্টাল পরীক্ষাতে দেওয়া যায় না, আর্মির যে একটা মেডিকেল আছে ওই জায়গায় তোমার দেওয়া যায়। এর পরবর্তীতে আরও কিছু জায়গা আছে, যেমন বায়োলজি তুমি দিতে পারবা, সেকেন্ড টাইম দিতে পারবা। কেন ভাইয়া? হতাশ হওয়ার কিছু নাই ভাইয়া। এই যে মেডিকেলে আজকে সেকেন্ড টাইমের সংখ্যা এখানে বলতে ভুলে গেলাম, সেকেন্ড টাইম অনেকে চান্স পাবে না। 23 সালে যারা তোমার এই যে তাদের স্বপ্ন ফিল আপ হয় নাই, কেউ মেডিকেলেও কোনো কোথাও চান্স না ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি টপ করবে, লেখা রেখো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। তো এই জিনিসগুলো নিয়ে কোনো হতাশ হওয়ার দরকার নেই ভাইয়া। কোথাও চান্সও পাইলা না, মেটারই করে না ভাইয়া। বিশ্বাস করো, এই কথাটা হয়তো তোমাদের কাছে ভালো না লাগতে বা খারাপ লাগতে পারে। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে লাইফে অনেক বড় কিছু হতে পারবা, এটা মেটারই করে না। এখন আসো ভাইয়া কিছু কথা বলি, তারপরে শেষ করব। দেখো ফার্স্টে আমাদের কয়েকটা এখন যারা আছে মোটামুটি যে ভাইয়া আমার মেডিকেল শেষ, এখন আমার সব কিছু ভেঙে গেছে, এই চুরমার যারা আছো তারা হতাশ হইও না, কারণ এখন আমাদের কয়েকটা স্টেপ আছে। নাম্বার 1, যদি তোমার প্রিপারেশন অনেক চাঙ্গা থাকে, প্রিপারেশন সবচেয়ে ভালো, তাহলে আমাদের একটা এক্সাম বেস থাকবে। এই এক্সাম বেসটা আমরা ট্রাই করব যে ডিউর আগে শেষ করে ফেলার, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর শুধু কি ডিউর আগে শেষ হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আমাদের পরীক্ষাগুলো হবে, এক্সামগুলো হবে। অলরেডি বাইরেদের 24 ব্যাচের স্টুডেন্টও আছে অনেকগুলো, এই জন্যই আজকে আসলে আমাদের মেডিকেল এক্সাম হলে যাওয়া। ওইখানে যাওয়ার পর আমরা অনেকগুলো স্টুডেন্টের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কারণ কাউকে বলে যায়নি, হুটহাট যাদের সাথে দেখা হয়েছে ঠিক তাদের সাথে আমাদের পরিচিত। এরপর আসো ভাইয়া এই যে এক্সাম ব্যাস। এরপর ভাইয়া আমি তো মেডিকেল প্রিপারেশন নিছি, এখন আমি ভার্সিটি পরীক্ষা দিতে হলে অবশ্যই আমাকে ম্যাথ দাগাইতে হবে। আমি তো ম্যাথ সেই অনেক আগেই পড়ে আসছি। এখন ভাইয়া কী করতে হবে, তোমাদের সাইব ভাইয়ার ইনফিনিটি নামে একটা ম্যাথ ব্যাচ করা হয়েছে, ম্যাথ ব্যাচ ওপেন করা হয়েছে, তোমরা ওই কোর্সে অ্যাডমিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসো নাম্বার 3, ভাই আমার সব কিছু মোটামুটি হয়েছে, আমার সব কিছুতে একটু একটু করে সমস্যা আছে।
তাহলে কি করবা ভাইয়া, আমাদের রিস্টার্ট নামে আরেকটা তোমার ভার্সিটি ব্যাচ লঞ্চ হয়েছে, ওই ব্যাচে তুমি অ্যাডমিট হয়ে যাবা। রিস্টার্ট। এবার আসো ভাইয়া, এই কোর্সগুলোতে যে অ্যাডমিট হব, আজকে একটা মজার একটা কাহিনী বলি। দেখো আগে আমি একটা কোর্সে ব্যানারগুলোতে নিয়ে আসি, একটা মজার কাহিনী বলি। এই ব্যানারটা আমরা আজকে তোমার বিকারুন্নেসার সামনে আমাদের বিভিন্ন টিম আজকে এটা দিছে সবার সামনে। অনেকে হয়তো যারা বিকারুন্নেসার হলে যদি কেউ পরীক্ষা দাও তাহলে হয়তো এই ব্যানারটার সাথে সবাই পরিচিত। আমাদের পক্ষে ঢাকার সব জায়গায় এবং বিভিন্ন সব কেন্দ্রে যাওয়া পসিবল হয় নাই, কারণ আমরা তোমার একটু সবাইকে একটু কথাবার্তা বলছিলাম, আমাদের সম্পর্কে একটু জানাইছিলাম, এই জন্য আমরা এই ব্যানারটা তোমাদের নিয়ে আসলাম। এখন ভাই এই ব্যানারটা দেওয়ার পরে কয়েকটা কোশ্চেন আমাদের মনে ছিল, সেটা হলো এই যে দেখো মজার ব্যাপার, এখানে 1200 টাকা লেখা না, গার্জিয়ানদের এটা বিশ্বাস হয়নি। বিশ্বাস করো, এই গার্জিয়ানদের এই 1200 টাকা বিশ্বাস হয়নি। 1200 টাকা অ্যামাউন্টটা তারা বলতেছে এটা কি 12,000। কোশ্চেন কেন 12,000 করছে জানো? কারণ তোমরা অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা জায়গায় 10,000 প্লাস টাকা দিয়ে অ্যাডমিট হয়েছো। ওনাদের মনে এই জন্য এটা দ্বিধাদ্বন্দ্ব, কি এটা কি 12,000 না 1200 টাকা। এবার আরেকটা কোশ্চেন, এই যে এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচের ফি কত ভাই? 500 টাকা। উনি আমারে কোশ্চেন করছে এত কম কিভাবে পসিবল, এত কমে আপনারা কিভাবে দিবেন, মানে আমাকে জিজ্ঞেস করতেছে এত কমে আপনি কিভাবে দিবেন। আসলে 500 টাকা কি এটাই এত এক্সাম ব্যাচ কি আসলে পসিবল চালানো? 500 টাকা তো উনি আমাকে এক্সাম্পল দিছে, আমার আজকে দিনে খরচ হয়েছে 1500 টাকা। মানে বাসা থেকে বের হয়ে তার মেয়েকে সে এক্সাম হলে আনা পর্যন্ত তার খরচ হয়েছে 1500 টাকায়। সে বলতেছে 500 টাকাটা খুবই কম। এরপর দেখো ভাইয়া, এই দুইটার পরে আমাদের মেন ভার্সিটি যে কোর্সটা আছে ভাইয়া, তুমি দেখো এই জায়গায় 1200, এই জায়গায় 500, কত হয় তোমার? 1700। বাট দুইটা কোর্সের জন্য তুমি 1700, কিন্তু তুমি যদি 2000 টাকা দিয়ে আমাদের রেজিস্টার্ড ব্যাচে অ্যাডমিট হয়ে যাও তাহলে তুমি এই দুইটা কোর্স ফুল ফ্রিতে পেয়ে যাচ্ছ। তাহলে বেটার কি তুমি এই কোর্সটাতে এনরোলমেন্ট করে ফেলো। ঠিক আছে ভাইয়া, মোটামুটি তোমার সব কিছু হয়ে যাবে। এখন ভাইয়া আসো, আজকে যখন দেখব যে আমার এখানে আসলে ভর্তি হওয়ার পর আমার কী লাভটা হবে। নাম্বার 1, চ্যাপ্টার ওয়াইজ, এটা হলো এক্সাম ব্যাচের, আমি এটা নিয়ে কথা বলবো না, আমি আসলে কোর্সের এই পিসারগুলো নিয়ে কথা বলি। চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লাস, কনসেপ্ট ক্লাসগুলো আমরা রেকর্ডেডে প্রোভাইড করব, বাট তোমার লাইভ ক্লাসগুলো চলবে, প্রবলেম সলভিং লাইভ ক্লাসগুলো। এরপর নাম্বার 2 আসো, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। কেন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আনা হয়েছে? একটাই রিজন, কারণ তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করার মতো তোমাদের কাছে টাইম হয় না, তোমাদের মধ্যে একটা মানে কি করে, মানে কি বলবো, মানে ক্লান্তি করবো না বা করতেছি এরকম একটা অলসতা কাজ করে। এই জন্য আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা আনবো। এরপর ভাইয়া স্পেশাল রিটেন ক্লাস ডিউর জন্য, ঠিক আছে। লাস্ট হলো প্র্যাকটিস শিট এবং ডেইলি এক্সাম থাকবে। এখন ভাইয়া আরো একটা কথা বলি তোমাদের, এই যে সব কিছুর বেড়ে তোমরা কি আসলে এই জায়গায় অ্যাডমিট হলে লাভ হবে? তোমাদেরকে একটা টাস্ক দিব যারা আজকে লাইভটা দেখবা, সেটা হলো তোমরা যারা সিয়াম ভাইকে চিনো, সিয়াম ভাইয়ের আইডিতে যাবা। আইডিতে যাওয়ার পর দেখবা এখন পর্যন্ত কয়টা অ্যাডমিশন টেস্ট হয়েছে। এই বছরে 2টা, মানে সবার পরিচিত আর কি, সেটা হলো কুয়েট আর এটা হলো মেডিকেল। এই 2টা পরীক্ষায় সিয়াম ভাইয়ের ব্যাচ থেকে মানে মোটামুটি কেমিস্ট্রি যে পার্টটা ফুললি কমন ছিল। ফুললি কমন বলতে ভাইয়া 1-2টা কোশ্চেন রেয়ার, ওই 2টা কমন না আসতে পারে, বাট তুমি কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করার জন্য সিয়াম ভাইয়ার এই 2টা অ্যাডমিশন টেস্টের সাফল্য অনেক হাই, উঁচু পর্যায়ে। আরেকটা মজার ব্যাপার, আজকে যখন গেছিলাম সিয়াম ভাইয়ের একটা কোয়ান্টাম ব্যাচ ছিল, 24 ব্যাচের কোয়ান্টাম ব্যাচের স্টুডেন্ট। সে দেখা করার পরে ভাইয়ের সাথে মানে দূর থেকে চলে আসছে, আসার পরে বলতেছে ভাই আমি কুয়েটে চান্স পাইছি 702 দম। তাহলে দেখো মজার ব্যাপার, সে কুয়েটে চান্স, আমরা ব্যানার তোমরা এই ছবিগুলো আপলোড করবো, দেখবা তোমরা যে কুয়েটে সে চান্স পাইছে। এরপর আসো ভাইয়া, এই যে শুধু যে কেমিস্ট্রির কথা বলছি তা না, ফিজিক্স আজকে যে ক্লাসগুলো হয়েছে, ফিজিক্সের আমাদের যে পার্টটা হয়েছে তোমার এই মেডিকেল পার্টটা, আমাদের মেডিকেল কোনো ব্যাচ ছিল না, কিন্তু তোমাদের সিএম ভাই মেডিকেল পড়াইছে। বাট তোমাদের যে বাকি যে ভাইয়ারা আছে, ফায়াজ ভাই মনে করো ফিজিক্সের ব্যাপারটা, ফিজিক্সে ফায়াজ ভাই যে একাডেমিক ক্লাসগুলো নিছে, একাডেমিক ক্লাসগুলো নেওয়ার সময় ভাই কিন্তু অনেকবার বলছিল তোমাদের ফুল সিলেবাসের উপর একটা ধারণা রাখতে হবে। আসলে আজকে মেডিকেল পরীক্ষায় দেখছো যে তোমার ম্যাথ কিন্তু আসছে, ছোট ছোট ম্যাথ হলেও ম্যাথ কিন্তু আসছে, তাহলে তোমাকে একটু পরিমাণ মানে প্র্যাকটিস অনুশীলনের উপর রাখতে হবে। যে ম্যাথ যারা বাদ দিয়েছে ফুললি তারা আজকে ধরা গিয়ে গেছে, মানে একটা ছোট ছোট ম্যাথ যোগ বিয়োগে তারা ভুল করে ফেলবে, টাইম কিল করছে, তাই না? এরকম হবে। এখন ফায়াজ ভাই যখন ফিজিক্স ক্লাসগুলো একাডেমিকে নিছে, আমি ওই ক্লাসগুলো যেখানে দেখছি ওইখানে উনি অ্যাডমিশন অনেক কোশ্চেন সলভ করছে। গতকালকে আমার পেজে আমি একটা জিনিস আপলোড করছি, দেখবা তোমাদের সাইড বাই ম্যাথের জন্য
একটা কন্টেন্ট নিছে, একটা স্লাইড দেখতেছিলাম, স্লাইডের মধ্যে ভাই অনেকগুলো দেখবা বোর্ড, তারপরে কোন বিশ্ববিদ্যালয় আসছে এগুলো সবগুলো প্রকাশ করছে। তাহলে যে শুধু কি ভাইয়ারা একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে না, সবগুলো ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে তারপর কোশ্চেনগুলো ড্রপ করে। এরপর আসো ভাইয়া নেক্সট, তোমাদের এই ফায়াজ ভাই আর তোমাদের সাফি ভাই ফিজিক্সের দায়িত্বে থাকবে, তোমাদের সিএম ভাই কেমিস্ট্রি, আর তোমাদের সাইব ভাই ম্যাথ। আর স্পেশালি যাদের ম্যাথ দরকার তারা তো সাইব ভাই আসেই। এরপরে আসো ভাই একটু কমেন্টে যাই, অনেকক্ষণ পর্যন্ত আছি কারণ আজকে 24 ব্যাচে বা যেহেতু লাইভ নিচ্ছি অনেকে থাকতেছে না, জানি কোনো প্যারা নাই, কারণ আমি আমারটা কন্টিনিউ করবই, আমি আমার ব্যাপার কন্টিনিউ করব। আর আরেকটা মজার ব্যাপার হলো সিডাব্লিউতে একটা সমস্যা হয়ে গেল, সেটা হলো সিডাব্লিউর টাইমটা সবাই মনে করে রাত 9টায়। এটা হলো একটা ভাইটাল পিক টাইম, যে আমরা রাত 9টায় ছাড়া লাইভ নিলে আমাদের স্টুডেন্ট আসলে না। রাত 9টায় যদি আমি লাইভটা নিতাম আমি জানি এখানে আরও স্টুডেন্ট থাকতো, বাট আমার কোনো প্যারা নাই, কারণ আজকে রাত 9টায় আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হলো আমার অ্যাম্বাসেডর প্রোগ্রামের আজকে ইন্টারভিউ শুরু হবে। তো দ্যাট মিনস আমাকে আসলে সবগুলোই ফ্লো মেনটেন করতে হবে, একটু আমাদের প্রেশার যাচ্ছে এখন, বাট কন্টিনিউ তো করতে হবে, তাই না? বাট 24 ব্যাচের জন্য যে কোনো সমস্যা সব কিছু হবে। আচ্ছা আমি একটু কমেন্টে যাই, অনেকক্ষণ পরে কমেন্ট আসতেছি। ম্যাচ ভাইয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছি, হাই টাইম ফর দ্য নেক্সট সেম আসবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, মেডিকেল না হলে হতাশ হওয়া যাবে না প্লবেন। ভাই আমার নিজেরই মেডিকেল হয় নাই, তাতে কি হয়তো হতাশ হলে কি হবে, হতাশ তো হই নাই। আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো সমস্যা নাই। খুবই কম স্টুডেন্ট, আমি একবারে শিওর এখানে যারা আছে তারা সব 24 ব্যাচে আছে, ঠিক আছে? সবাই 24 ব্যাচে আছে, বেশি নাই আজকে। রাকিবুল রহমান আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো আমার কাছে ভাইয়ের কাছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, আমি বুঝি না আমার এই জায়গায় আসলে গলা বসে যায় কেন, আজকেও সেম কাহিনী, হঠাৎ করে গলাটা বসে গেছে। পোলাপাইন কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জানি এই জায়গায় আজকে আমি যখন মেডিকেল পরীক্ষা দিয়ে সবচেয়ে হতাশ ছিলাম, আমি এই জায়গায় লাইভ দেখছি, লাইভ দেখার পরে আমিও কোনো কোশ্চেন করি নাই, কারণ কি আমার একটা লজ্জা কাজ করতেছিল, আমার হয়তো পরীক্ষা বাজে হয়েছে, আমি কিভাবে কমেন্টটা করব, এই জিনিসটা ভাইয়া ফিল করি। কোনো সমস্যা নাই, ভাইয়াদের কাছে তুমি পরে ভিডিওটা দেখবো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি আমাদের ইনবক্স করবা। আর ভাইয়াদের যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য আমাদের এই জিনিসগুলো সবগুলো দিতে হবে, ঠিক আছে? তোমাদের আর কেমিস্ট্রি রিলেটেড কয়েকটা কথা বলবে, তারপর ম্যাথ রিলেটেড কয়েকটা কথা বলে আমাদের লাইভটা এখানে শেষ করে দিবে, সমস্যা নেই। তোমাদের ম্যাচ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, খুব সুন্দরভাবে তোমাদের কোর্স ফিচার সহ 3টা কোর্স বুঝাই দিচ্ছেন, তাই না? সো আমাদের আজকে লাইভে পোলাফান কম, রিজনটা হচ্ছে আমাদের টাইম শিডিউলে সবাই 9টার দিকে এক্সপেক্ট করে বসে থাকো, কিন্তু আজকে আমাদের লাইভটা শুরু হয়ে গেছে মোটামুটি 7:30টার আশেপাশে। তো পোলাপান এটার জন্য হচ্ছে ফায়াজ ভাই দায়ী, ফায়াজ ভাইয়ের 7:30টায় না হলে আসলে সম্ভব হয় না লাইভে। তো কারা কারা আসো আমি দেখতেছি, মিম আসো আমাদের সাথে, রাকিবুর রহমান আসো, তারপর হচ্ছে আর আমার কাছে লোড হচ্ছে না কমেন্টগুলো। সো রাকিবুর রহমান বলতেছে হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, তো 25 ব্যাচ 26 ব্যাচ যারা আসো তাদেরকেও বলবো 25 ব্যাচের হাই টাইম হচ্ছে কি, 25 ব্যাচের হাই টাইম হচ্ছে যে আমাদের টেস্ট এক্সামটা কোনো রকম পার করে একদম আমাদের এইচএসসির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাওয়া। যারা 25 আছে ওদের জন্য একটু হালকা করে বলে দিলাম। আর 26 ব্যাচ যারা, তারা তো সবকিছুতে খুব ভালো একটা অপরচুনিটি গেইন করতেছো, কারণ আমাদের যে ব্যাচগুলো আছে, যে ধরনগুলো আছে, কোশ্চেনগুলো আছে, কোথা থেকে আসে সেটা তোমরা একটা ধারণা পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে বলা হয় লাকি ব্যাচ, ঠিক আছে? তো আমি একটু বলি আমাদের যে ব্যাচগুলো নিয়ে মাশরাফি ভাই অলরেডি বলে গেছেন, তো তারপরে আমি আবার একটু বলি, যেহেতু আমি এগুলো কন্ডাক্টের মূল দায়িত্বে থাকবো। সো দেখো এখানে আমাদের সাইব ভাইয়ার স্পেশাল একটা ম্যাথ বস প্রেজেন্টস ব্যাচ ইনফিনিটি, আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম, ঠিক আছে? এখানে মোটামুটি সাইব ভাই তোমাদের যারা মেডিকেলে তো অবশ্যই অনেকের ম্যাথে প্রবলেম থাকে, যারা মেডিকেলের এক্সাম দিবা, তো তাদের জন্য স্পেশালি এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে। সো যাদের ম্যাথে উইক, জাস্ট এই ব্যাচটাই তোমরা হচ্ছে এনরোল করে ফেলতে পারো। আর যারা প্রিপারেশন নিয়ে মোটামুটি হচ্ছে স্যাটিসফাইড, ঠিক আছে, যারা প্রিপারেশন ভালোভাবে নিছো তারা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। জাস্ট এক্সামগুলো রেগুলারলি দাও, বুস্ট আপ হবা, ইনশাআল্লাহ তুমি মূল এক্সামে যে সেরা একটা পারফরমেন্স করে আসতে পারবে। আজকে আমরা যখন মেডিকেলের এক্সামের পরে গার্ডিয়ান এবং অভিভাবক
সাথে যখন আমাদের ওই যে পোলাপানরা যখন আসছে, যখন কথা বলছি, তখন দেখলাম ম্যাক্সিমামের এরকম একটি আর একটু যদি প্র্যাকটিস করে আসতাম, ইস এই অপশনটা হচ্ছে আর এই অপশনটা খুব কাছাকাছি ছিল, আমি ভুলে আরেকটা দাগায় ফেলছি। এটা কেন হয়? এটা একটা রিজনে হয়, তুমি প্র্যাকটিসটা কম করতেছো, ঠিক আছে, তুমি এক্সামটাকে অবহেলা করতেছো। তো তোমার এক্সাম ব্যাসে এই ধরনের কোশ্চিন, এই ধরনের অপশন সেট করা থাকবে, তো তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি ম্যাচিউরিটি গেইন হবে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে এক্সাম ব্যাসে তো ঢাবির আগে আমরা একটা শেষ দিবই, এরপরে যতগুলো এক্সাম আসবে জাস্ট তুমি 500 টাকায় যদি এনরোল করো, সবগুলো এক্সাম পর্যন্ত তুমি সাপোর্ট পাবা। ধরো আগামীকালকে জাহাঙ্গীরনগর এক্সাম, তো জাহাঙ্গীরনগরের যখন এক্সাম থাকবে তার আগে আমরা 2টা করে, প্রতিটা ভার্সিটির পরীক্ষার আগে 2টা করে আমরা কিন্তু মডেল টেস্ট রাখবো ওই ভার্সিটির স্পেশালি ডেডিকেটেড, ঠিক আছে। এছাড়াও তো চ্যাপ্টার ওয়াইজ ফ্রি এক্সাম, এগুলো মনে হয় মাশরাফি ভাই ফিচারগুলো বলে না, আমি একটু বলি। চ্যাপ্টার ওয়াইজ ডেইলি এক্সাম, তারপর উইকলি এক্সাম, পেপার ফাইনাল এক্সাম, এগুলো থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই মাত্র 500 টাকায় তুমি এখানে স্পেশাল সাজেশন ক্লাসও পাবা। প্রতিটা সাবজেক্ট থেকে তোমার যে ডাউটগুলো হবে সেই ডাউটগুলো সলভ করা হবে। দ্যাটস মিন তুমি বুঝতে পারছো, সাজেশন ক্লাস পাচ্ছ, ডাউট সলভ করতে পারতেছো, ভাইয়াদের সাথে দরকার হলে জুম সেশনে আসতে পারতেছো। যদি তোমার মনে হয় এই ব্যাচে এনরোল করার পরে যে তোমার আর একটু প্রিপারেশন জোরদার করা উচিত, কনসেপ্টে ঘাটতি, তখন আমাদের যে ব্যাচ রিস্টার্টেড ছোটখাটো ক্লাসের তোমার যদি হেল্প লাগে ভাইয়া, সেগুলোও কিন্তু কনসিডারেশনে রাখবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল ব্যাপারগুলা। আশা করি সবাই বুঝতে পারছো। যারা 24 ব্যাচ আছে তাদের জন্য তো মাস্ট। 25 ব্যাচের যারা আছো, আমি বারবার বলি 25 ব্যাচের পোলাপানের 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে খুব ভালো প্রিপারেশন, আর একটা হচ্ছে কোন রকম পাস করব। তো কোন রকম যারা পাস করব, আর একটা আছে যে মিডিল ক্যাটাগরি, 3টা আছে। সো যারা কোনো রকম পাস করবো তারা এটার দিকে তাকানোর দরকার নাই। যারা মিডিল ক্যাটাগরির আছো, একটু বিলিভ আছে নিজের প্রতি, মোটামুটি আমরা হচ্ছে প্রিপারেশন আছে, আর একটা আছে একদম হায়ার স্ট্যান্ডার্ড, মানে শেষ সব সিলেবাস, তাদের জন্য আমি বলবো ভাই তুমি আর কোনোটাই না নাও, এক্সাম ব্যাচটা নাও। এক্সাম ব্যাচটা নিলে তুমি এখন থেকে তোমার যে টার্গেটেড ভার্সিটি, সেই টার্গেটেড ভার্সিটির কোশ্চিনগুলোর সাথে ধাতস্থ হবা, ইনশাআল্লাহ একটা সেরা প্রিপারেশন হবে, ঠিক আছে। তো আমাদের সাথে যারা আসো তারা একটু কমেন্ট করি। মিম লাস্টে একটা কমেন্ট করছিল, ইন্টারভিউ কি জুমে হবে কিনা। আমি কিন্তু ডিসস্যাটিসফাইড হয়ে যাব আমি যদি কমেন্ট না পাই। পোলাপান তোমাদের জন্য ভাইয়া এতক্ষণ ধরে সামনে একটা প্রেজেন্টেশন দিতেছি, তোমরা যদি কমেন্ট না করো ভাইয়ারা কিন্তু মনে কষ্ট পাবো, ঠিক আছে। সো যার যা কোশ্চিন আছে কমেন্ট করো, যে কোনো টাইপসের কোশ্চিন তুমি হচ্ছে ভাইয়ার থেকে আজকে হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, জোবাইদুর রহমান আমার অনেক আগের স্টুডেন্ট, জোবাইদুর রহমান ভাইয়ারা তো দিন দিন মানে বুড়া হয়ে যাচ্ছি মনে হচ্ছে। মানে জোবাইদুরের কথা মনে দেখে আমার মনে পড়তেছে যে বেশ আগে পড়াইছি ওকে আমি, মানে বুঝতেছো, মানে ওই যে মাশরাফি ভাই আজকে বলতেছিল আজকে মেডিকেল এক্সাম হয়ে গেল, আমরা এই লাইফটা ফেস করে আসছি 5 বছর আগে। দ্যাটস মিন তুমি বুঝতেছো যে আমাদের জুনিয়রদের আমরা হচ্ছে এক্সাম দেখার জন্য বা তাদের সাথে দেখা করার জন্য আমরা হচ্ছে আজকে গিয়েছিলাম। সো 5 বছর আগে, তার মানে ভাইরা আসলেই বয়স হয়ে যাচ্ছে, তাই না? সো কমেন্ট করতে পারো জোবাইদুর, তুমি কমেন্ট করতে পারো। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপার। আমরা এখন একটু কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে যদি বলি, কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে যদি একটু যাই, কোথায় আছে কেমিস্ট্রি প্রিপারেশনটা? আচ্ছা এখানে। সো কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে আমরা একটু চলো হালকা ডিসকাস করি। সো আমার হাতে যদি আমরা ডিইউ কে মেইন ফোকাস রাখি, হাতে আছে মাত্র 29 দিন। আচ্ছা 29 দিন তো সিয়াম ভাইয়ের জন্য হিউজ টাইম। কেমিস্ট্রি তো সিয়াম ভাই মোটামুটি 3 দিনেই শেষ করে দিতে পারবো, ওটা কোনো প্যারা না। 29 দিন অনেক টাইম আমাদের পোলাপান যারা আমাদের সাথে কানেক্টেড আছো। সো আমি বলবো কি যে আমাদের যে ব্যাচগুলো আছে এখানের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট। আমাদের সুবিধা হচ্ছে ক্লাসগুলো খুব লেন্দি না, ঠিক আছে। আমি অনেক জায়গায় শুনি আমাদের বিভিন্ন জায়গায় অর্গানিক কেমিস্ট্রির ক্লাস দেওয়া থাকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে 15 থেকে 20টা। এইটা যদি তুমি করো, তোমার এই পর্যায়ে এসে প্রিপারেশন তুমি নিবা নাকি অন্যান্য সাবজেক্ট কিভাবে কভার করবা? সম্ভব না। সো আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার থেকে 3টা থেকে 5টা, মানে আমার 3টা লেকচারেও কিন্তু কভার করা থাকে, ঠিক আছে। আবার ম্যাক্সিমাম হলে 5টা যায়। তার মানে অর্গানিক কেমিস্ট্রি যদি একটা সেকেন্ড পার্টের হাফ পোর্শন কভার করে, যেটাকে ভাইয়া মাত্র 3টা থেকে 5টা লেকচারে কভার করি, ঠিক আছে, আবার 3টা লেকচারেই কভার করে ফেলা হয় ম্যাক্সিমাম টাইমে, তাহলে তুমি চিন্তা করো আমার বাকি যে চ্যাপ্টারগুলো আছে যেটা একটা লেকচারেই কভার করা পসিবল এবং উইথ কোশ্চিন সলভ কভার করা পসিবল। এই জন্য মেন্টরের একটা দক্ষতা লাগে। আর মেন্টরের যদি দক্ষতা থাকে, মেন্টর যদি তোমাকে ওইভাবে নার্সিং করে, সো ইনস্ট্যান্ট তোমার
যারা আছে, তুমি যারা স্টুডেন্টসরা আছে, সেই স্টুডেন্টসরা অটোমেটিক এক্সপিরিয়েন্সড হয়ে যায় এটার সাথে। এবং আমাদের একটা ফিচার হয়তো তুমি দেখছো, কোশ্চিন সলভিং হচ্ছে ক্লাস। তো কোশ্চিন সলভিং ক্লাসে তোমাকে এক্সট্রা করে ওই কোশ্চিন সলভ করে দেখাই দেওয়া হবে কোন ভার্সিটির জন্য কি টাইপের কোশ্চিনগুলো ইম্পর্টেন্ট। সো এখান থেকে তুমি কেমিস্ট্রি প্রিপারেশনে মোটামুটি একটা প্যাটার্ন ধরে ফেলতে পারছো। ফার্স্ট অফ অল তোমাকে ক্লাস দেওয়া হবে, তুমি সেই কম্প্যাক্ট ক্লাসটা করবা। সো কম্প্যাক্ট ক্লাস করার মাধ্যমে তোমার মোটামুটি কনসেপ্টগুলো সব ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে। সো ওভারঅল কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তখন ভাইয়া তোমার সাথে কোশ্চিন রিপ্রেজেন্ট করবে, সেই কোশ্চিন তুমি দেখেই ইনশাআল্লাহ নিজে থেকে অ্যান্সার করে ফেলতে পারবা। এবার নিজে থেকে যেটা পারতেছো না সেটার জন্য ভাইয়ার কি থাকবে, ভাইয়ার হেল্প তো আছেই। সো ডাউট সলভিং যে সমস্যা সেগুলো তো আছে। তার মানে তুমি কম্প্যাক্ট ক্লাস করবা, কিউবি সলভিং ক্লাস করবা, তারপরে তুমি ডাউট সলভ করে নিবা ভাইয়ার থেকে, তোমার যদি কোনো ডাউট থাকে সেটা সলভ করবা। অ্যাট লাস্ট আমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে তুমি অ্যাটেন্ড করবা, দ্যাটস ইট। কেমিস্ট্রির আর কোনো প্রিপারেশন দরকার নাই। অনেক ভাইয়া অনেক কথা বলবে, ম্যাথে এটা করো, ফিজিক্সে এটা করো, অনেক ভাবে মানে অনেক কাজ করা লাগবে তোমাদের এইসব জায়গায়। তুমি যদি ভাইয়ার কাছে কেমিস্ট্রিটা পড়ো, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি আমার ক্লাসটা করবা, তুমি আমার ক্লাস করার পরে কোশ্চিন ব্যাংক সলভিং এর যে পার্টটা এটা তুমি নিজে একটু ট্রাই করবা, যে ডাউটগুলো হবে সেই ডাউটগুলো সলভ করে নিবা, এক্সাম দিবা, দ্যাটস ইট। আর ভাইয়া লাস্টে তো দেখছো ভাইয়া কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে, তার মানে তুমি এক্সামের আগের রাতে কি কি পড়বা আর হচ্ছে কি কি স্কিপ করবা সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সো একটা বড় বড় যে মোটা মোটা বইগুলো এগুলোকে ভাইয়া কিন্তু ইচ্ছা করলে ছোট একটা অংশে তোমার কাছে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাডমিশনে এটাই লাগে। অ্যাডমিশনে একাডেমিকে যেই স্যার 50 ঘন্টা ক্লাস নাই, অ্যাডমিশনে একটা চ্যাপ্টারে ওই স্যারের 3 ঘন্টায় ক্লাস শেষ করার দক্ষতা থাকা লাগবে। যদি না থাকে এটা স্যারের দুর্বলতা, এটা মানতে হবে, এটা কিচ্ছু করার নাই, ঠিক আছে? সো এটা আর স্টুডেন্টের এটা বোঝার ক্ষমতা থাকতে হবে। যদি স্টুডেন্টের এটা বোঝার ক্ষমতা না থাকে তাহলে এটা স্টুডেন্টের উইকনেস। কোনো একটা ভাইয়ার প্রতি খুবই ভালো ফ্যাসিনেশন থাকা ভালো, তবে ওভার ফ্যাসিনেটেড হওয়া ভালো না, ঠিক আছে? মানে অন্ধভক্ত জিনিসটা ভালো না, ঠিক আছে? তো অন্ধভক্ত হইতে যায় নিজের ভবিষ্যৎ ধ্বংস করার দরকার নাই। তুমি আমার ক্লাস করবা, যাচাই করবা, যদি ভালো লাগে করবা, নাইলে করবা না। কিন্তু আমার ক্লাস না করে আমার কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। মানে ফ্যাসিনেশন ভালো, ওভার ফ্যাসিনেশন ভালো না, এই জায়গাটা আমি বলবো। আচ্ছা মিরান, তুমি একটু কমেন্ট করো, তোমার বন্ধুর সাথে আজকে কথা হয়েছে, কুয়েটে সম্ভবত 792তম হয়েছে, সবাই 2 শুনছে হয়তো, আমি 92 শুনছি, কোনটা কারেক্ট আমি জানি না। তো আমাদের কোয়ান্টাম ব্যাচের স্টুডেন্ট মোটামুটি সবাই আমার ক্লাস করছে। বড় আপিরা এক্সাম দিচ্ছে, টেনশন আমার হইতেছে। আচ্ছা মিম বলছে যে টেনশন হচ্ছে। সো যারা আসো একটু লাইভে একটু কমেন্ট করে ফেলি। ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি পার্টটা তো বললাম, কেমিস্ট্রি পার্টে খুব আহামরি অ্যাডমিশনে যে তোমার কষ্ট করার দরকার নাই, ভাইয়ার ক্লাস করবা, কম্প্যাক্টলি সলভ হয়ে যাবে, কিউবি সলভ, ডাউট সলভ, এক্সাম। আর এই ডাউট সলভটা মেন জরুরি পার্টটা। তোমার কি কি প্রবলেম হচ্ছে সেটা যদি মেন্টর থেকে সলভই না করে ফেলতে পারো, কোন কোর্সে ভর্তি হলাম, কার কোর্সে ভর্তি হলাম, স্যারের যদি দেখাই না পায়, স্যারের যদি রিসই না পায়, তাহলে ওই কোর্সে ভর্তি হয়ে তুমি আলটিমেটলি এই ডাউট নিয়ে যাবা এক্সামে, আর ওই ডাউটগুলোই এক্সামে আসবে, তারপরে তোমার আর আলটিমেটলি চান্সটা হবে না। সো এমন জায়গায় পড়ো যেখানে ভাইয়ারা অনেক ফ্রি, ভাইয়ারা তোমাকে টাইম টু টাইম রিপ্লাই করে বা করার চেষ্টা করে, তোমার ডাউটগুলো সলভ করে, এই জায়গাটাই পড়ো, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে অনেক জায়গা আছে, অনেক জায়গায় তোমরা পড়তে পারো, তবে এমন জায়গায় পড়ো যেখানে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করতে পারবা। এক একজনের এক এক রকম প্রবলেম থাকে, ভাইয়াদের মন মানসিকতা যেখানে ফ্রি ভাবে তুমি হচ্ছে জানাইতে পারবা তোমার প্রবলেমগুলো, সেই জায়গাগুলো পড়তে হবে, ঠিক আছে? ওকে, সো ভাইয়ের ক্লাসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। মানুষ না মনোজ, যে কোনো একটা হয়তো প্রোনাউন্সিয়েশন হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপা, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তুমি কি শুধু লাইভ দেখবা, কিন্তু কমেন্ট করতেছিলা না? মিরান ভাই এখনো কমেন্ট করলা না? আচ্ছা, দুঃখ পাইলাম, সম্ভবত লাইভ দিয়ে অন্যদিকে চলে গেছে। সো এই হচ্ছে আমার মোটামুটি কেমিস্ট্রিওয়ালা ভাইয়ের থেকে কেমিস্ট্রি রিলেটেড গাইডলাইন ছিল। কেমিস্ট্রির গাইডলাইন ভাইয়া খুব একটা বেশি দিই না, কারণ ভাইয়া বিশ্বাস করে ভাইয়ার ক্লাস যে স্টুডেন্টটা করছে তারপরে খালি সিকিউ এমসিকিউ হচ্ছে আমাদের একাডেমিকের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশনের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করছে, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, সে তার আর কোনো চিন্তা করা লাগবে না। তুমি যদি দেখো আমাদের কুয়েট এক্সাম হয়ে গেছে, কুয়েটের এই হার্ড কেমিস্ট্রি এক্সাম অনেক হার্ড হয়েছে, কেমিস্ট্রি কোশ্চেন, এই হার্ড কোশ্চেনের মধ্যে ভাইয়া কতগুলো কনসেপ্ট সেখানে কমন দেখাতে পারছি, অনেকগুলো। আমি কিন্তু আমার প্রত্যেকটা এক্সামের পরে আমি কিন্তু পোস্ট করছি, কুয়েটের পরে আমি হচ্ছে মোটামুটি স্ক্রিনশট সবকিছু আসলে গ্যাদার করা অনেক টাফ,
টাইম কনজিউমিং। সো আমার টিম আমাকে এটা আমি যে জায়গায় বলছি সেই জায়গায় করে দিছে। অনেক জায়গা ছিল যেগুলো আমি অ্যাড করি নাই। আমার অ্যাড করাটা মুখ্য না, আমি কয়টা কমন দেখালাম এটা মুখ্য না। আমি দেখাইলাম যে আমার প্যাটার্নে যদি স্টুডেন্টরা পড়ে তাহলে একটা কনফিডেন্স বুস্ট আপ হবে এবং আসে কিনা এক্সাম থেকে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কয়েকটা স্ক্রিনশট এখানে দিছি, ঠিক আছে। আর আমাদের আজকে মেডিকেল এক্সাম হয়ে গেল। সো আমার ভাইয়ের ফার্স্ট ব্যাচই ছিল মেডিকেল। ভাই অফলাইনে ফার্স্ট ডে টিউশনিটা করাইছিলাম, ওটাও ছিল মেডিকেলের। আমি অফলাইনের পাশাপাশি অনলাইনে যে ব্যাচটা আনছিলাম ওটাও ছিল মেডিকেলের। সো মেডিকেল না একটা ইমোশন কাজ করে ভাইয়ের, ঠিক আছে। সো মেডিকেলের ফার্স্ট ব্যাচে থেকে আমাদের মোটামুটি 25টা কোশ্চিন থাকে, তো মোটামুটি আমাদের 22টা কোশ্চিন আমাদের কমন আসছিল, ঠিক আছে। আর এখন যেটা আছে এই মেডিকেলে কোশ্চেন কিন্তু অনেকগুলো তুমি দেখবা শর্ট সিলেবাসের বাইরে থেকে আছে, ফুল সিলেবাস। এবং ফুল সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো দিছে ভাইয়া সেগুলোকে ফোকাস রেখে তোমাকে দেখানো হয়েছে স্ক্রিনশটগুলো। মানে ফুল সিলেবাসের বাইরে আমাদের কর্মমুখী রসায়ন আছে, অর্থনৈতিক রসায়ন আছে। তুমি বিলিভ করবা না কিনা যে আমাদের ব্যাচে আমরা 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস দিছি, ওভারঅল পুরো জিনিসটা হাতে লিখে সুন্দর করে পড়াইছি, বই দাগাই দিছি। কিউবিস আমাদের এমসিকিউ এর জন্য কি লাগে, মেডিকেলের জন্য অনুশীলনী সলভ লাগে, সেটাও দেখাইছি। সো এইগুলোর মাধ্যমে মাত্র 2.5 ঘন্টা বা 2 ঘন্টা গেছে। এত কিছু 2.5 ঘন্টা 2 ঘন্টায় কভার করা পসিবল হয়েছে। এটা সম্ভব কখন? যখন আমি চিন্তা করব যে আমি অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে মাথায় ক্যাপচার করতে পারবো। নট ওখানে অনেক জ্ঞানের জিনিস আছে, অনেক কিছু আমি জাহির করতে পারি, কিন্তু আমি সেটা করি নাই। আমি কি করছি, আমি ট্রাই করছি আমি অ্যাজ এ স্টুডেন্ট যদি থাকতাম এখান থেকে আমি কোন টপিকটা বা কোন লাইনটা পিক করতাম, কোনটাকে দাগাইতাম, ওইটাকে আমি হাইলাইট করছি, ওইগুলোই পড়াইছি। এবং এর ফলাফল আজকে দেখছো মেডিকেল এক্সামে ফুল সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো আসছে, হইতে পারে সেটা অনুশীলনীর, হইতে পারে সেটা হচ্ছে আমাদের পড়ানো দাগানো লাইন থেকে, বাট আসছে তো একদম ডিরেক্ট। সো এখান থেকে আমাদের ডিরেক্ট আসছে ফুল সিলেবাসের যে পার্টটা ছিল। আর শর্ট সিলেবাসেরও আমাদের মাশাআল্লাহ অনেকখানি কমন আসছে। তো 2-1টা রেয়ার কেস থাকে যেটা মেনে নিতে হবে, যেটা অ্যাজ এ স্টুডেন্ট তোমাকেও মানতে হবে। তুমি যেটা মানতে না পারো তাহলে তোমার অ্যাডমিশনে যেয়ে কিন্তু ধরা খাইতে হবে। অ্যাডমিশনে ইগো প্রবলেম রাখা যাবে না। অ্যাডমিশন হচ্ছে নট হচ্ছে অনেক বেশি হচ্ছে তোমাকে দাগায় আসতে হবে, মানে একদম 100টা। অ্যাডমিশন হচ্ছে তুমি 80টা দাগাইলে এর মধ্যে 75টা ঠিক থাকা লাগবে। অ্যাডমিশন হচ্ছে এইটা। নেগেটিভ মার্কিং আছে ভাইয়া, নেগেটিভ মার্কিংটা তোমাকে মাথায় রাখা লাগবে। নেগেটিভ মার্কিং যদি মাথায় না রাখো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে তুমি যে কটা ভুল করবা ওর অপোজিশনে 0.25 করে এক্সট্রা করে কাটা থাকবে। তো তুমি কিন্তু এই জায়গায় আটকায় যাবা। আর 0.25 অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার হাজার সিরিয়াল পিছাই দিতে পারে। আজকে আমি গার্ডিয়ানদের সাথে কথা বলতেছিলাম, ওনাদের বেশ কিছু অ্যাপ্রোচ আমার অনেক ভালো লাগছে। যে লাস্টে একটা কথাই বলছে, সবকিছু তো সৃষ্টিকর্তার হাতে। যে আমাদের পোলাপান, আমি বলছি ভাই আপনি হচ্ছে আপনার কে এক্সাম দিতেছে, বলছে মেয়ে, ম্যাক্সিমাম মেয়ে পাইছি। আচ্ছা মেয়ে এক্সাম দিতেছে, সো কি অবস্থা, আপনি হচ্ছে এত নার্ভাস কেন? সো নার্ভাস বলে, নার্ভাস তো হবই, মেয়ে এক্সাম দিতেছে, এতদিন পরিশ্রম করলো। আর লাস্টে একটা কথা বললো, সবকিছু কিন্তু সৃষ্টিকর্তার হাতে। এই কথাটা আমার ভালো লাগছে। আমি বললাম হ্যাঁ, দিন শেষে এটাই, যে ও সর্বোচ্চটা দিছে, এখন দিন শেষে একজনের হাতে। সো তুমি তোমার সর্বোচ্চটা দিবা, দিন শেষে তোমাকে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে। ওকে, শর্ট টাইমে প্রস্তুতি গোছানোর জন্য কি করণীয় হতে পারে? আক্তারুজ্জামান জুলফিকার চলে আসছো। শর্ট টাইমে প্রস্তুতি গোছানোর জন্য তোমাকে এখন যেটা করা লাগবে, তোমার তো সবকিছু না পড়া আছে এরকম না, তুমি ম্যাক্সিমাম জিনিসই পারো। সেটা কেমিস্ট্রি হোক, সেটা ম্যাথের হোক, সেটা ফিজিক্সের হোক, সেটা হচ্ছে অন্যান্য জায়গার হোক। সো তুমি ম্যাক্সিমাম জিনিস পারো, কিন্তু তুমি পারো না কোন জায়গা, যেটা পারো না ওইটাকে আদৌ তোমার যে অ্যাডমিশনটাই তুমি ফেস করবো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যদি ইম্পর্টেন্ট হয় ওইটাই ফোকাস করে ওইটা তাড়াতাড়ি তোমার স্ট্রং জোনে কনভার্ট করো। নাইলে এই যে ডাউটটা তুমি সলভ করতেছো না, এটা তোমার ওই অ্যাডমিশনে আসবে এবং তুমি এই জায়গায় সবার থেকে পিছিয়ে যাবা। ঠিক আছে, যেটা তুমি পারতেছো সেই জিনিসটা তো আমি অবশ্যই লাস্টে রিভাইজ করবোই, কিন্তু এখন তোমার যেহেতু লাস্টে 29 দিন আছে, তুমি যদি আগামী 15 দিনের মধ্যে তোমার সব কয়টা সাবজেক্টের ডাউটগুলো ক্লিয়ার না করে ফেলো, তাইলে লাস্ট 15 দিনে তোমার কখনোই ওই নতুন টপিক ধরার টাইম না। তুমি এখন আরো 15 দিন সময় পাচ্ছ, এইটাকে তুমি নতুন টপিক যদি তোমার কোনো কিছু লার্নিং করার জায়গা থাকে সেটা তুমি করতে পারো। এই লার্নিং করার জায়গা থেকেই আমাদের এই ব্যাচগুলো আমরা এখন আনতেছি। সো তোমার আমার ব্যাচে তো সকল ক্লাসই দেওয়া থাকবে, তোমার কি সব ক্লাস করার দরকার আদৌ আছে? নাই তো। তুমি যে জায়গায় তোমার প্রবলেম তুমি তো জানো, তোমার সব দেওয়া থাকবে, তুমি ওই জায়গাটাকে কনভার্ট করো, ওই জায়গাটাকে ফোকাস করো, ওই জায়গায় তুমি সলভটা দেখো। তুমি এক্সাম পুরোটা সবগুলো হচ্ছে এক্সাম শিডিউল অনুযায়ী দাও, দিলে কি হবে, ওই যে আমি হচ্ছে এটা পড়ার পরে এক্সাম দিব এই চ্যাপ্টার, এরকম এই যে জড়তাটা কাটবে।
তুমি আস্তে আস্তে ধাতস্থ হবা এবং মূল এক্সামে যে ভালো করবা, ঠিক আছে? সেই জন্য তোমার এক্সাম ব্যাচ আছে, আমাদের হচ্ছে রিস্টার্ট ব্যাচ আছে। আর যারা ম্যাথে খুবই দুর্বল তাদের জন্য সাইড ভাইয়ের স্পেশালি আলাদা একটা ব্যাচ লঞ্চ হচ্ছে। ডিউ এর আগে এটা শেষ করা হবে, ডিউ এর আগে সিলেবাস শেষ করে দেওয়া হবে, মানে আর 29 দিনের মধ্যে তোমার ম্যাথের মোটামুটি যে কয়টা চ্যাপ্টার আছে সব সিলেবাস কভার করে দেওয়া হবে। সেটা হচ্ছে ম্যাথ ইনফিনিটি ব্যাচ, ঠিক আছে? সো এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। ভাই আমি অনেক ক্লাস করি কিন্তু প্র্যাকটিস কম করি, এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস। ভাই আমি বলতে বাধ্য হচ্ছি, ভাইয়ার এইটা ফার্স্টে ছিল, ভাইয়ার এই প্রবলেমটা ছিল যে অনেক ক্লাস করি, অনলাইনে ক্লাস করতেই ভালো লাগে কিন্তু নিজে প্র্যাকটিস করতে ভালো লাগে না, নিজের মাথা খাটাইতে ভালো লাগে না। এটা খুবই ভুগাবে ভাই। মনে হবে তোমার এক্সাম হলে যে ইস পাশে থেকে যদি কেউ ফার্স্ট লাইনটা বলে দিত, ইস পাশে থেকে যদি মাঝের লাইনটা কেউ বলে দিত, এই মাঝে যে আটকায় যাবা বা ফার্স্টে আটকায় যাবা, মনে হবে যে ইস যদি ভাইয়াটা একটু বলে দিত যেভাবে অনলাইনে ক্লাস করতো। হবে না। তোমাকে আমি আরেকটা সাজেশন দিই, সেটা হচ্ছে ভাইয়ারা যখন ক্লাসে কোনো প্রবলেম দিবে, প্রবলেমটাকে পজ করো, নিজে ট্রাই করো, নিজে ট্রাই করার পর মিলাবা ভাইয়ার সাথে যে আমার অ্যান্সার ঠিক আছে কিনা। ভাইয়া করে দিচ্ছে, বসে বসে দেখতেছি। এই থ্রিল নেওয়ার জীবনে আসলে পড়ালেখাটা থ্রিল নেওয়ার বিষয় না, পড়ালেখা অনেক কষ্টের বিষয়। এই পড়ালেখা এই জন্যই মানুষ হচ্ছে এক্সামের আগের রাতে ডিপ্রেশনে পড়ে পোস্টগুলো দেয়। তোমার মাশরাফি ভাইয়ের পোস্টগুলো দেখলেই তুমি হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে যত প্রকার ছ্যাঁকা খাওয়া পোস্ট, যত প্রকার ডিপ্রেশনে পড়া পোস্ট সব আগের রাতে দিবে। কেন? কারণ পড়াশোনা আসলে কিন্তু এত ইজি না। যদি এত ইজি হইতো তাহলে মাশরাফি ভাইয়ের পোস্টগুলো আগের রাতে বেশ রোমান্টিক পোস্ট থাকতো, আগের রাতে বেশ ছ্যাঁকা খাওয়া পোস্ট দেয়। কিন্তু অন্য সময় যেই না পরীক্ষার হল থেকে বেরোয় দেখবা একটা হচ্ছে পুকি নিয়ে পোস্ট দিয়ে দিছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে সবকিছু থেকে লার্নিং নিতে হবে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। পরশু আমার রসায়ন পরীক্ষা, এখন কি করব ভাই? পরশু তোমার রসায়ন পরীক্ষা, তাহলে তোমার কাজ হবে, তোমার অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে। যদি সিয়াম ভাইয়ের ক্লাস করো, সিয়াম ভাইয়ের খাতা নোট করা আছে। তোমার এখন কাজ হচ্ছে এর মধ্য থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করা, যেটা বাছাই অলরেডি করা লাগে না, ভাই ক্লাসে বলে দেয়। এই ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর প্রিভিয়াসে বোর্ডে যদি আসে, একাডেমিক যদি হয়, তাহলে বোর্ডের সিকিউ এবং এমসিকিউ সলভ করা, দ্যাটস ইট। সিকিউ এমসিকিউ সলভ করা মানে কি দেখে দেখে সলভ করা, অ্যান্সার কি দেওয়া আছে এটা দেখা না, নিজে প্র্যাকটিস করো, দ্যাটস ইট। নিজে প্র্যাকটিস করবা তাহলেই হবে। নিজে যদি প্র্যাকটিস করতে পারো, প্রিপারেশন এনাফ। নিজে যদি না পারো, দ্যাটস ইট, তুমি আবার কনসেপ্টে ফেরো, আবার কনসেপ্ট দেখে এসে আবার প্র্যাকটিস করো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। প্রিভিয়াস বোর্ড সিকিউ এমসিকিউ দেখো, সময় পাইলে কিছু কিছু কোশ্চেন দেখতে পারো যেগুলো তোমার হয়তো কলেজে এক্সট্রা করে তোমাকে হচ্ছে প্রোভাইড করা হয়েছে, কলেজে কোনো সাজেশন দিতে পারে, সাজেশনটা হচ্ছে কালেক্ট করো, দ্যাটস ইট। ক্লিয়ার ভাই? হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য কি করণীয় হতে পারে? হ্যান্ড ক্যালকুলেশন এমন না তুমি একদিনে শিখে যাবা, এটা একটা লার্নিং প্রসেস। তোমাকে এইটা মানে বারবার ফেস করে করে দেখতে হবে, ফেস করে করে শিখতে হবে। তুমি আজকে মনে করলা সাইদ ভাই একটা ভিডিও দিছে হ্যান্ড ক্যালকুলেশন, আজকের এই ভিডিও দেখে আমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম সব হয়ে যাবে, পরীক্ষার 2 দিন আগে দেখবো শেষ, না, হবে না। কারণ কি ওই ভিডিও থেকে তুমি মেথডগুলো শিখবা, অ্যাপ্লিকেশন তো তুমি করো নাই। তুমি ভাইয়ার মেথড দেখছো, ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন করে যাচ্ছে, খুব মজা করে দেখছো, তোমার এতে 2 পয়সার লাভ হয় নাই। তুমি কয়েকটা মেথড শিখছো, তুমি যদি এটা হাতে কলমে প্র্যাকটিস করো তখন তোমার হ্যান্ড ক্যালকুলেশনে হাতে আসবে, নাইলে জীবনেও হাতে আসবে না। হ্যান্ড ক্যালকুলেশন প্রসেস, এখন যারা একাডেমিকে আসো তারা সবসময় ক্যালকুলেটর না নিয়ে কিছু জিনিস আছে দেখলেই বোঝা যায় এটা হাতে করা যায়। হ্যাঁ, একটু প্র্যাকটিস করি না, আমাদের একাডেমিক ব্যাচগুলোতে আমরা এটা প্র্যাকটিস করাই, অ্যাডমিশনে তো মাস্ট করাই, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন না পারার জন্য প্রতি বছর প্রচুর স্টুডেন্ট হচ্ছে চান্স পায় না। রিজন কি? বুয়েটে সে টপ করে ফেলছে, কেন? ঢাবিতে এসে আটকায় গেল। রিজন হচ্ছে এই একটাই, হ্যান্ড ক্যালকুলেশন। বুয়েটের ক্যালকুলেটর আছে, ঢাবিতে নাই। সো যারা মনে করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই হয়ে যায়, এই একটা জায়গায় যে অন্তত তুমি ধরা খাবা, সেটা হচ্ছে ওরা ক্যালকুলেটর অনেক ফাস্ট হয়, বাট যখন ওই মাথা থেকে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনটা করা লাগে ওই টাইমে যে আটকায় যায়। সো এই জিনিসটা যেন না হয় আমরা মাথায় রাখবো। সো আমাদের এই জিনিসটা মাথায় রেখে হ্যান্ড ক্যালকুলেশনটা কি করতে হবে? অবশ্যই ট্রিক্স দেখলা, সেটা হচ্ছে বিভিন্ন ভাইদের ভিডিও আছে, সাইদ ভাইয়েরও একটা সুন্দর ভিডিও আছে, হয়তো আমরাও সামনে করে দিব। রিজনটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন কাজে লাগে, ট্রিক্স শিখবা, ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবা, দেন তোমার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে প্রো হবা। কোনো সময় ভিডিও দেখে কখনো এটা হবে না, ঠিক আছে? নেক্সট, কাল আমারও কোচিং এ এক্সাম, ঠিক আছে মিম? তুমি হচ্ছে ওই সাজেশন ব্যাপারটা একটু ফলো করবা। এক্সামের আগে অবশ্যই সবকিছু নোটে থাকবে, তবে তোমাকে সিলেক্টিভ টপিকগুলো বাছাই করে পড়তে হবে, তবেই তুমি এক্সামে টপ করতে পারবে, ভালো করতে পারবা। তোমার যখন এটা অটো প্রসেস হয়ে যাবে তখন দেখবা যে ভাইয়াদের কাছে তোমার সাজেশন চাওয়া লাগতেছে না, তোমার কাছে তোমার যে ফ্রেন্ডসরা আছে তারা সাজেশন নিবে,
যে কিভাবে তুই এত ভালো করতেছিস, তখন বলবা ভাইয়া আমাকে এই টেকনিকটা শিখাই দিছিল, ভাইয়া কোথাকার, কেমিস্ট্রি ওয়ালা, সো কেমিস্ট্রি ওয়ালায় জয়েন হয়ে যায়। ঠিক আছে, সো আমাদের এই ব্যাচগুলো নিয়ে আমরা এই কথাগুলো শেষ করতেছি। সো সাইদ ভাইকে আমি একটু ডেকে নিব যে আমাদের হচ্ছে ইনফিনিটি ব্যাচের ডিটেলসটা ভাইয়া একটু বলার মাধ্যমে এবং বাকিদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেগুলো অ্যান্সার দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা লাইভটা শেষ করব। সো এই ছিল ভাইয়া সিয়াম ভাইয়ের পক্ষ থেকে আমাদের গাইডলাইন পার্টটা। আশা করি কেমিস্ট্রি পার্টটা বুঝছো। ওভারঅল পুরো যা যা কোশ্চেন ছিল আমি তোমাদের ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি। সো এই পর্যন্ত আমি রাখতেছি, সাইদ ভাই চলে আসেন। ধন্যবাদ শ্যাম ভাইয়াকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ অনেক কথা বলছে ভাইয়ারা, অনেক গাইডলাইন শেয়ার করছে। এখন মজার বিষয় হচ্ছে ভাইয়ারা ম্যাক্সিমাম পড়াশোনা অ্যাডমিশন রিলেটেড ম্যাক্সিমাম তথ্য ভাইয়ারা দিয়ে দিছে। ঠিক আছে, ভাইয়ারা সকল প্রকার গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিছে। তো আমি হচ্ছে বেশিক্ষণ নিব না, আমাদের হচ্ছে অলরেডি প্রায় 8:30 বাজতে যাচ্ছে। আমাদের আবার একটু পরে আমাদের অ্যাম্বাসেডরদের নিয়ে কিছু কাজ আছে। ওকে, তো এই জন্য আমি আর বেশি টাইম নিব না। দেখো, তো আমি জাস্ট হালকা একটু দেখাই যে অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশন তো হয়ে গেল, এখন ম্যাথ নিয়ে আসলে কিভাবে কি করা যায় তাদের জন্য এখন আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে দেখো আমাদের একটা ব্যাচ আমরা লঞ্চ করে দিছি অলরেডি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্যাচ ইনফিনিটি। ব্যাচ ইনফিনিটিটা কি? ব্যাচ ইনফিনিটিটা হচ্ছে আমাদের মেডিকেল পরবর্তী যারা ম্যাথের উপরে প্যারা খাচ্ছে বা ভার্সিটিতে অ্যাডমিশন দিবে তাদের জন্য স্পেশাল একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ইনফিনিটি ব্যাচটা। দেখো আমাদের হচ্ছে এখন অফার প্রাইস চলতেছে, অফার প্রাইস দেখো আমাদের 1200। ঠিক আছে, অফার প্রাইস হচ্ছে 1200। সো যে কেউ যারা মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করছিল এখন চাচ্ছে যে ভাই আমি ভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন দিব, আমি নতুন করে শুরু করতে যাচ্ছি, তো এই ব্যাচটা একদম আমাদের জন্য নতুন, একদম নতুন। এখানে একদম আমরা প্রথম থেকে শুরু করবো, একদম ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শুরু হবে এবং শেষ করা হবে। তো ভাইয়া ব্যাচের একটা রুটিন করে রাখছিলাম। আচ্ছা, রুটিনটা হচ্ছে এখানে নয়, রুটিনটা আমি পেজে দিয়ে দিব খুব দ্রুত, আজকে আমরা পেজে আপলোড করে দিব। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে 20 তারিখ থেকে ক্লাস শুরু করব এবং আমাদের ক্লাস 5 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের পরীক্ষা কবে ভাইয়া? তোমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা 15 তারিখ থেকে ইউনিটের জন্য। সো কোনো চিন্তা নাই, দেখো তোমাদের 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, 15 তারিখে 10 দিন আগে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। এই কোনটা? সেই ব্যাচ ইনফিনিটি ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। এর মধ্যে তোমার সকল প্রকার কনসেপ্ট ক্লাস, তোমার কোশ্চেন সলভিং ক্লাস, তোমার রিটেনের জন্য যে ক্লাসটা লাগবে, হ্যাঁ রিটেনের জন্য হয়তো আমি তোমাদের জন্য আর এক্সট্রা 2টা ক্লাস নিতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে 5 তারিখের পরে যাবে। কিন্তু 5 তারিখের মধ্যে আমার সকল চ্যাপ্টার ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে 5 তারিখের মধ্যে আমার সকল চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। এরপরে আমি কি করব? এরপরে আমি রিটেনের জন্য, স্পেশাল রিটেনের জন্য ক্লাস নিব। তো সব কিছুই থাকতেছে কোথায় ভাইয়া? সেটা হচ্ছে ব্যাচ ইনফিনিটিতে। তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের কোর্স প্রাইস কিন্তু কত? কোর্স প্রাইস হচ্ছে আমাদের অফার প্রাইস এখন 1200 টাকা চলতেছে। তো যারা যারা এনরোল করতে চাচ্ছে তারা সবাই যেন এনরোল করে নিতে পারে। ঠিক আছে, আমার সব ফিচার কিন্তু এখানে লেখা আছে, আর যা কিছু গাইডলাইন দেওয়ার দরকার ভাইয়ারা কিন্তু অলরেডি দিয়ে দিছে। এখন এরপরে যদি কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই সেটা ভাইয়াকে করতে পারে, ভাইয়া অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ম্যাথ নিয়ে সবার একটা ভীতি কাজ করে যে ভাইয়া ম্যাথ নিয়ে আসলে কী হবে, ম্যাথ পারবো কি না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে ভাইয়া দেখো, তুমি এত বছর ধরে ম্যাথ পড়ে আসছো, লাস্ট 2 বছর ধরে তুমি ম্যাথ পড়তেছো, তার মানে এই না যে তুমি হচ্ছে ম্যাথে একদম নতুন। ওকে, সো ম্যাথ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু না। এখন তোমাকে জাস্ট করতে হবে কি, তুমি তো এতদিন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মোটামুটি পড়ছো, ভালো রকমই পড়ছো, তোমার থিওরি সব পড়াচ্ছে, তুমি জাস্ট কী করোনি, তুমি খালি ম্যাথটা প্র্যাকটিস করোনি। সেটা তোমার হইতে বা ফিজিক্সের ম্যাথ হইতে পারে, তুমি প্র্যাকটিস করোনি। সেটা তোমার কেমিস্ট্রির ম্যাথ হইতে পারে, প্র্যাকটিস করোনি। আর ম্যাথের ম্যাথও তো তুমি প্র্যাকটিস করোনি। সো এখন তোমাকে কোথায় বেশি টাইম দিতে হবে? এখন তোমাকে বেশি টাইম দিতে হবে ম্যাথ প্র্যাকটিস করা। সেটা হায়ার ম্যাথ হোক, সেটা কেমিস্ট্রির ম্যাথ হোক, সেটা ফিজিক্সের ম্যাথ হোক। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করব কোনটা? এখন আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করব হচ্ছে আমাদের হায়ার ম্যাথটা, কারণ এইটা হচ্ছে আমাদের হিউজ একটা সিলেবাস বলা যায়। সো হিউজ সিলেবাস দেখে আসলে ঘাবড়ানোর কিছু না। এখানে আমাদের পড়াশোনাটা কি, অ্যাডমিশনের পড়াশোনা একদমই জাস্ট কয়েকটা টাইপ ভিত্তিক আর কি। তুমি যে চ্যাপ্টারে যাবা দেখবা টাইপ আছে কিছু, জাস্ট টাইপগুলো ভালোভাবে ধরে আগাও, ভালো ধরে আগাইলে তুমি দেখবা যে তোমার কি প্রত্যেকটা টাইপ যদি একদম কমপ্লিট থাকে তাহলে ইনশাল্লাহ তোমার কোনো প্রকার সমস্যা হবে না। আর ভাইয়াদের যে ক্লাসটা হবে, হায়ার ম্যাথের যে ক্লাসটা আমি নিব, আমি নিজে থাকবো এখানে। সো আমার ক্লাসেও একদম চেষ্টা করছি যত ইজিলি বোঝানো যায়, যত কমপ্যাক্ট বোঝানো যায়। ওকে, তো এই হলো ব্যাপার। আচ্ছা, আক্তারুজ্জামান জুলফিকার আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি মূল বই পড়ি না একাডেমিক, এখন কি করণীয়?
আচ্ছা এখন তো দেখো, এখন তো হচ্ছে সময় কম, তাই না? এখন চেষ্টা করো যে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকের দিকে বেশি ফোকাস দিতে, আর যদি কোনো কনসেপ্ট বুক থাকে সেই মানে কনসেপ্ট বুকটা একটু ফোকাস দাও। যে ক্লাসগুলো করতেছো, ক্লাস, কনসেপ্ট, কোশ্চেন, জাস্ট এতটুকু যদি চালা যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। তো আচ্ছা, বাকি কমেন্টগুলো আমি দেখে নিছি। তো এইটাই হচ্ছে ছিল মোটামুটি। তো আমি আবারও লাস্টবার বলতেছি, আমাদের হচ্ছে মেডিকেল পরবর্তী যারা ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে যাচ্ছ, তাদের জন্য আমাদের আছে ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ ইনফিনিটি। তোমরা চাইলে এখানে এনরোল করে নিতে পারো, অফার প্রাইস 1200-তে চলতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, বাকি কথাটা ভাইয়ারা সবাই বাকি কথা বলে দিছে, সো আমি আর লাইভটা লেন্দি করতেছি না। ওকে, সো এতটুকু পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়ারা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সিডাব্লিউ ফ্যামিলির সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো দেখা হবে নেক্সট কোনো লাইভে। আসসালামু আলাইকুম।